হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারটার লাস্ট ক্লাসটা করব। আজকে ক্লাসটা খুব বেশি বড় হবে না। সবাই আমাকে বলো তো, আগের ক্লাস দুইটা করে আসছো? সবাই কি আগের ক্লাস দুইটা করে আসছো? কেমন আছো সবাই? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা অন্তরীকরণের লাস্ট লেকচারটা দেখব। আমাদের আজকে যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়। কিভাবে তুমি ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল বের করতে পারো। হ্যাঁ, তোমরা বোর্ডে দেখছো ইন্টিগ্রেশন করে অনেক কিছু করে করা লাগে। আমরা এখানে জাস্ট কিছু শর্টকাট মনে রাখবো। ওই শর্টকাটগুলো মনে রাখলেই হবে। ফার্স্টে কনসেপ্ট দেখবো, তারপর কনসেপ্ট অনুযায়ী কিছু শর্টকাট দেখলেই ওই শর্টকাটগুলোর মাধ্যমে আমরা সব এমসিকিউ ধূপধাপ সমাধান করে ফেলতে পারবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমরা তাহলে স্টার্ট করতেছি। আমরা তাহলে স্টার্ট করতেছি। আচ্ছা, আমাদের প্রথম যেই কনসেপ্ট আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে আমরা ক্ষেত্রফল বের করি। তো আমরা সবাই একটা গ্রাফ আঁকাই। তোমরা এটা যারা কলেজে পড়ছো তাদের পড়ে আসার কথা, একদম সহজ একটা টপিক। ধরো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে। এখন একটা ফাংশনের গ্রাফ দেওয়া আছে এরকম। ধরো এই ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু এফ অফ এক্স, y ইকুয়ালস টু এফ অফ এক্স। এখন আমি তোমাকে বললাম এই ফাংশনটা x ইকুয়ালস টু a, এটা কেমন রেখা আমাকে বলো তো। x ইকুয়ালস টু a, এটা y অক্ষের সমান্তরাল একটা রেখা না? আমাকে বলো x ইকুয়ালস টু a, এটা y অক্ষের সমান্তরাল একটা রেখা। আবার x ইকুয়ালস টু b, এটা কিন্তু আমাদের y অক্ষের সমান্তরাল আরেকটা রেখা, তাই না? আচ্ছা, এবার আমি তোমাকে বললাম আমাদের y ইকুয়ালস টু এফ অফ এক্স, এই ফাংশনটা x ইকুয়ালস টু a রেখা, x ইকুয়ালস টু b রেখা এবং আমাদের x অক্ষ, এই চারটা রেখা দ্বারা আবদ্ধ যেই ক্ষেত্রফলটা সেটা কতটুকু আমাকে বলো তো। এই ক্ষেত্রফল না, বুঝছ? y ইকুয়ালস টু এফ অফ এক্স রেখা, x ইকুয়ালস টু a রেখা, x ইকুয়ালস টু b রেখা। আমি যদি একটু সুন্দর করে দেখাই, y ইকুয়ালস টু এফ অফ এক্স রেখা, x ইকুয়ালস টু b রেখা, x ইকুয়ালস টু b রেখা, x ইকুয়ালস টু a রেখা আর x অক্ষ, এই চারটা রেখা দ্বারা আবদ্ধ যেই ক্ষেত্রফল সেটা এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx। খেয়াল করছো আমি কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি? x এর রেসপেক্টে। হ্যাঁ, এবং লিমিটটাও কার বসাইছি? x এর লিমিট, x এর ভ্যালু a থেকে b পর্যন্ত। এই ফাংশনটা x অক্ষের সাপেক্ষে, x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে তার ভ্যালু হচ্ছে এটা, তার ভ্যালু হচ্ছে এটা। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো তো, একটা ফাংশন x অক্ষের সাপেক্ষে কি পরিমাণ ক্ষেত্রফল তৈরি করে সেটা আমরা বের করে ফেলতে পারি ইন্টিগ্রেশনের মাধ্যমে। এবার দেখি y অক্ষের সাথে যেই পরিমাণ ক্ষেত্রফলটা তৈরি করে সেটা আমরা কিভাবে বের করব। ধরো আমাদের একটা ফাংশন এইটা, এটাকে আমরা, দেখো এখানে খেয়াল করো, y কে x এর একটা ফাংশন দিয়ে প্রকাশ করছি না? y কে x এর একটা ফাংশন দিয়ে প্রকাশ করলাম। এখানে আমরা যেটা করব, x কে y এর একটা ফাংশন দিয়ে প্রকাশ করব। বুঝছো? x ইকুয়ালস টু এফ অফ y, x কে y এর একটা ফাংশন দিয়ে প্রকাশ করলাম। হ্যাঁ, আমি আরো দুইটা রেখা আঁকাই, খেয়াল করো। এই রেখাটা কি? x অক্ষের সমান্তরাল। এই রেখাটা কি? বলো বলো, x অক্ষের সমান্তরাল। আচ্ছা, তাহলে এখানে চিন্তা করো, এই রেখাটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু a, এটা হচ্ছে y ইকুয়ালস টু b। x অক্ষের সমান্তরাল যে কোনো রেখা তো y ইকুয়ালস টু a। এখন আমাদের এই ফাংশনটা y ইকুয়ালস টু a, y ইকুয়ালস টু a, y ইকুয়ালস টু b এবং y অক্ষ, এই চারটা জিনিস দ্বারা আবদ্ধ যেই ক্ষেত্রফল সেটা কতটুকু আমাকে বলো তো। এতটুকু না? এই ক্ষেত্রফলটুকু আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে বের করব বলো তো। ইন্টিগ্রেশন অফ a টু b f of y
খেয়াল করো, এবার আমরা ওয়াই কে ইন্টিগ্রেট করতেছি এবং ওয়াই এর রেসপেক্টে ডিওয়াই ডিওয়াই। পুরো কনসেপ্টটা বোঝা গেছে না? আমাকে বলো সবাই একটা ফাংশন এক্স অক্ষের সাপেক্ষে কি পরিমাণ ক্ষেত্রফল বের করে সেটা আমরা বের করতে পারবো এটার মাধ্যমে। এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছে, লিমিটটাও কি এক্স এর। একটা ফাংশন বা একটা কার্ভ ওয়াই অক্ষের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল বের করে সেটা আমরা কেমনে বের করি? এই ফর্মুলার মাধ্যমে। ঠিক আছে, এই ফর্মুলার মাধ্যমে। আচ্ছা, এখন আমাদের কিছু গ্রাফ আঁকা শিখতে হবে। সমীকরণ দেখে কিছু জিনিসের গ্রাফ কেমন হয় সেটা আমাদের শিখতে হবে। কি কি জিনিস আমি তোমাদের একটু বলতেছি। প্রথমত, সমীকরণ দেওয়া থাকলে একটা সরল রেখার গ্রাফ কেমনে আঁকতে হয় তুমি জানো? ছেদক আকৃতিতে নিলেই হয়ে যায়, তাই না? স্ট্রেট লাইন। একটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে তার গ্রাফ আঁকতে পারবা না? পারবা সবাই। তারপর হচ্ছে সার্কেল। একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে তার গ্রাফ তো সবাই আঁকতে পারবা, কেন্দ্র আর ব্যাসার্ধ জানলেই হয়, তাই না? তারপর হচ্ছে কনিক। একটা কনিকের ইকুয়েশন দেওয়া আছে, সেটা হতে পারে পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্ত। তুমি তার গ্রাফ আঁকতে পারবা? আমাকে বলো, পারবা না? পারবা। ঠিক আছে, এই তিনটাই হচ্ছে মেজর। এরপর আরো কিছু আছে, সেটা হচ্ছে সূচক আর লগারিদম, এদের গ্রাফ। আর কিছু এক্সট্রা যে স্পেশাল গ্রাফগুলো আছে সেগুলো আমি দেখাই দিচ্ছি। y ইকুয়ালস টু, প্রথমত যেটা আসে সেটা হচ্ছে xy ইকুয়ালস টু ধ্রুবক। xy ইকুয়ালস টু ধ্রুবক, বলো তো এটার গ্রাফ কেমন? xy ইকুয়ালস টু ধ্রুবক, আমরা আপাতত ধরে নিচ্ছি এই ধ্রুবকটা পজিটিভ। হ্যাঁ, এই ধ্রুবকটা পজিটিভ। ঠিক আছে, এটাই বয়েলের সূত্রের গ্রাফের মতো না? আমাকে বলো, বয়েলের সূত্রের গ্রাফের মতো না? তাই তো, এটার গ্রাফ আঁকালে অনেকটা এরকম আসবে। এক্স আর ওয়াই এর গুণফল ধ্রুবক, তাহলে এক্স এর ভ্যালু যখন বেশি ওয়াই এর ভ্যালু তখন কম, তাই না? বুঝছো? আমরা ধরে নিচ্ছি সি এর ভ্যালু পজিটিভ। আচ্ছা, এক্স ওয়াই দুইটাই পজিটিভ হলে সি এর গুণফল তো মানে সি পজিটিভ হইতে পারে। আবার চিন্তা করো, এক্স আর ওয়াই দুইটাই যদি নেগেটিভ হয় তাইলেও কিন্তু গুণফল পজিটিভ হওয়া সম্ভব। তাহলে এই জিনিসটার গ্রাফ দেখতে কিরকম জানো? এমন। এই জিনিসটার গ্রাফ দেখতে এমন। বুঝছো? প্রথম চতুর্ভাগেও আছে, তৃতীয় চতুর্ভাগেও আছে। ঠিক আছে, এখন সি এর ভ্যালু যদি নেগেটিভ হইতো, সি এর ভ্যালু পজিটিভ হলে এমন। বুঝছো? এক্স আর ওয়াই দুটা পজিটিভ জিনিসের গুণফল পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই দুজনেই পজিটিভ, একটা বাড়লে একটা কমবে। আবার তৃতীয় চতুর্ভাগে দুইটা নেগেটিভ জিনিসের গুণফল তো পজিটিভ হইতেই পারে। বুঝছো? এখন এইটা যদি নেগেটিভ হইতো, বুঝছো, সিটা যদি নেগেটিভ হইতো, তাহলে গ্রাফটা হয় দ্বিতীয় চতুর্ভাগে থাকতো, না হয় চতুর্থ চতুর্ভাগে থাকতো। বুঝছো? এই পুরো ব্যাপারটা বোঝা গেছে? সাধারণত এটা লাগে না, বাট জাস্ট জেনে রাখো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা স্পেশাল গ্রাফ আছে, সেটা হচ্ছে এরকম, √(x + √(y) = √(a)। এইটার গ্রাফ কেমন হবে সেটা আমরা একটু দেখি। এটার গ্রাফ কেমন হবে সেটা আমরা দেখি। ফার্স্টে আমাকে বলো তো, এই গ্রাফটা দেখে তোমার কি মনে হচ্ছে? এইটা কোন চতুর্ভাগের গ্রাফ? আমাকে বলো, এইটা কোন চতুর্ভাগের গ্রাফ? এক্স বা ওয়াই এর ভ্যালু কি কখনো নেগেটিভ হতে পারবে? হতে পারবে না কিন্তু, তাই না? √(x + নেগেটিভ বসালেই অসংজ্ঞায়িত চলে আসবে। তাহলে এই গ্রাফটা অবশ্যই কোথায় থাকবে? প্রথম চতুর্ভাগে, তাই না? আচ্ছা, খেয়াল করো, প্রথম চতুর্ভাগে থাকতেছে। এক্স এর ভ্যালু যখন 0 তখন ওয়াই এর ভ্যালু কত? এ না? এক্স এর ভ্যালু যখন 0 তখন ওয়াই এর ভ্যালু কত? এ। তাহলে 0, a। আবার ওয়াই এর ভ্যালু যখন 0 তখন এক্স এর ভ্যালু কত? এ। ব্যাপারটা এরকম না? খেয়াল করো, এই গ্রাফটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? এক্স অক্ষের ভ্যালু দেখো, এক্স অক্ষের উপর কোন বিন্দুতে ছেদ করবে? যেখানে ওয়াই 0, ওয়াই এর ভ্যালু 0 হলে এক্স এর ভ্যালু এ। আবার ওয়াই অক্ষের উপর কোন বিন্দুতে ছেদ করবে? যেখানে এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 0 বসালে ওয়াই এর ভ্যালু কত আসে? এ চলে আসে। ঠিক আছে, তাহলে এক্স অক্ষকে এই বিন্দুতে, ওয়াই অক্ষকে এই দুইটা বিন্দুতে ছেদ করবে। মাঝখানে গ্রাফটা কেমন হবে? দেখো, তাদের দুজনের যোগফল ধ্রুবক, √(x + √(y) যোগফলটা ধ্রুবক না? তাহলে যখন ওয়াই বেশি তখন এক্স কম, যখন এক্স বেশি তখন ওয়াই কম, তাই না? কমন সেন্স না?
তাহলে গ্রাফটা এরকম হবে না, যখন এক্স বেশি তখন ওয়াই কম, যখন ওয়াই বেশি তখন এক্স কম। বুঝছো? জাস্ট মনে রাখো, জাস্ট মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এই গ্রাফগুলো একটু মাথায় রাখতে হবে, এই গ্রাফগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে সূচক এ টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স, এই টাইপের এ টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স, এই টাইপের গ্রাফগুলা কেমন হবে, এই টাইপের গ্রাফগুলা কেমন হবে আমি তোমাদের একটু দেখায় দিচ্ছি। এগুলো অন্য চ্যাপ্টারেও কাজে লাগবে, বুঝছো? আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স আমরা ধরে নিচ্ছি ধ্রুবকটা পজিটিভ, ই বা এ এটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, এটার মাথায় যেটাই বসাও না কেন সেটা কি জীবনেও নেগেটিভ হবে? বলো, ধনাত্মক, এ ধনাত্মক বা ইও ধনাত্মক, বুঝছো? এ ইজ গ্রেটার দেন 0, যেটাই বসাও না কেন জীবনেও নেগেটিভ হবে না, তাই না? মাইনাস ইনফিনিটি, এক্স এর জায়গায় যদি মাইনাস ইনফিনিটি বসাও তাহলে 0 হবে। তাহলে এটার গ্রাফটা দেখতে অনেকটা এরকম না? এক্স এর ভ্যালু যখন 0 তখন এটার ভ্যালু 1, তারপর আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি বাড়বে, বুঝছো? এটাই হচ্ছে কি আমাদের y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, বা যে কোনো একটা ধ্রুবক, ধরো 3 টু দি পাওয়ার এক্স, দেখতে অনেকটা এরকম হবে। ধ্রুবকটা যত বড় তত তাড়াতাড়ি বাড়বে বা কমবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর পরেরটা সূচকের গ্রাফটা দেখলাম, এবার লগারিদমের গ্রাফ। এটার বিপরীত ফাংশন কি বলতো? লগ এ বেজ এক্স। এটা কিন্তু এই ফাংশনটার বিপরীত ফাংশন। ই টু দি পাওয়ার এক্স এর বিপরীত ফাংশন কি আমাকে বলো তো? ই টু দি পাওয়ার এক্স এর বিপরীত ফাংশন কি? লন এক্স, তাই না? লগ ই বেজ এক্স। আচ্ছা, একটা ফাংশনের গ্রাফ জানলে সেখান থেকে তার বিপরীত ফাংশনের গ্রাফ কেমনে বাইর করে জানো? y ইকুয়ালস টু এক্স, এই রেখার সাপেক্ষে তুমি যদি প্রতিবিম্ব নাও, একটা ফাংশনের গ্রাফ দেওয়া আছে, একটা ফাংশনের গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফটাকে তুমি যদি y ইকুয়ালস টু এক্স এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব নাও, y ইকুয়ালস টু এক্স এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব নাও, তাহলেই তার বিপরীত ফাংশনের গ্রাফ চলে আসে, তাহলেই তার বিপরীত ফাংশনের গ্রাফ চলে আসে। তাহলে সূচকের গ্রাফ যদি এরকম হয়, লগারিদমের গ্রাফ অনেকটা এরকম হবে না? আমাকে বলো তো, প্রতিবিম্ব নিছি, বুঝছো? বুঝছো? এরকম না? ঠিক আছে, তো সবাই পুরা ব্যাপারটা বুঝলাম। আরেকটা স্পেশাল ফাংশন আছে যেটা মাঝে মাঝে চলে আসে, y ইকুয়ালস টু 1/x কিউব। এটার গ্রাফ কেমন? হ্যাঁ, তুমি জাস্ট এগুলো মনে রাখলেই হবে। হ্যাঁ, দুনিয়ার সব ফাংশনের গ্রাফ জাস্ট ইকুয়েশন দেখে কিভাবে আঁকানো যায় সেটাও আসলে পারা যায়, কিন্তু ওটা তোমাদের লাগবে না। তোমরা জাস্ট এই কয়টা গ্রাফের ফাংশন কেমন হবে, মানে এই কয়টা ফাংশন ইকুয়েশনের গ্রাফ কেমন হবে সেটা জানলেই তোমাদের পরীক্ষায় কভার হয়ে যাবে, ঠিক আছে? এইটার গ্রাফ হবে অনেকটা এরকম। চিন্তা করো, এক্স এর ভ্যালু y ইকুয়ালস টু 1/x কিউব। না, এটা না, এটা না, এইটার গ্রাফটা লাগবে, y ইকুয়ালস টু x কিউব। ওইটা লাগতেছে না, এটা y ইকুয়ালস টু x কিউব, ঠিক আছে? এটার গ্রাফটা কেমন হবে? x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু 0। x এর ভ্যালু যখন বাড়াবা y এর ভ্যালু ঠুসঠাস করে বাড়বে না? বলো তো। x এর ভ্যালু 1, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 8, x এর ভ্যালু 3, y এর ভ্যালু কত? 27। তাহলে ব্যাপারটা কি? অনেক তাড়াতাড়ি বাড়বে। x এর ভ্যালু যদি নেগেটিভ করো, 0 তে 0, -1 -1, -2 -8, অনেক তাড়াতাড়ি কমবেও, অনেক তাড়াতাড়ি কমবেও, তাই না? আচ্ছা, তো এই কয়টা গ্রাফ জানলেই মোটামুটি আমাদের হয়ে যায়। এই কয়টা গ্রাফ জানলেই মোটামুটি হয়ে যায়। তাহলে আমরা কয়টা গ্রাফ দেখলাম বলো? প্রথমত, সরল রেখার গ্রাফ আমি দেখাই নাই, বৃত্তের গ্রাফ তুমি পারবা, যে কোনো কনিকের গ্রাফ দিলে তুমি পারবা, ঠিক আছে? এই একটা স্পেশাল গ্রাফ, এখান থেকে মাঝে মাঝেই প্রশ্ন আসে, এখান থেকেও মাঝে মাঝে আসে, এখান থেকেও মাঝে মাঝে আসে। তারপর হচ্ছে সূচক বা লগারিদমের গ্রাফ, এখান থেকেও মাঝে মাঝে আসে, বুঝছো? সূচক বা লগারিদমের গ্রাফ এখান থেকেও মাঝে মাঝে আসে, আর হচ্ছে আমাদের ওই গ্রাফটা। এই কয়টা মনে রাখলেই হবে, বুঝতে পারলাম?
সবাই সবাই গ্রাফগুলা কি বুঝছো? গ্রাফগুলা কি বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এই যে অঙ্কগুলা দেখব, ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এই অঙ্কগুলার মোটামুটি কয়েকটা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে তোমাকে গ্রাফটা আঁকায় ফেলতে হবে। প্রথম স্টেপ হচ্ছে তোমাকে গ্রাফটা আঁকায় ফেলতে হবে। ঠিক আছে, ভার্সিটিতে যেগুলো আসে ম্যাক্সিমাম টাইমে গ্রাফ না আঁকাই করে ফেলা যায়, বাট আমি জেনারেল স্টেপ বলতেছি। তোমাকে একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কের করতে বললো, তো প্রথম স্টেপ হবে গ্রাফটা ড্র করে ফেলা। দ্বিতীয় স্টেপ হবে তুমি কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা সেটা চিন্তা করা। সেটা কোয়েশ্চেন থেকেই তুমি বুঝতে পারবা। এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা নাকি ওয়াই অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা সেটা চিন্তা করতে হবে, বুঝছো? সেটা কোয়েশ্চেনেই বলা থাকবে। 3 নাম্বার হচ্ছে যে অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা সেই অক্ষের লিমিট বের করা, মানে কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেট করবা। আমরা এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশনের ফর্মুলায় বসাইছিলাম না, এ আর বি এর ভ্যালু বাইর করা। আর 4 নাম্বার স্টেপ হচ্ছে ইন্টিগ্রেশন করে ফেলা। 4 নাম্বার স্টেপ হচ্ছে ইন্টিগ্রেশনটা করে ফেলা, বুঝছো? তাহলে ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এই টাইপের যে কোনো অঙ্ক, এই টাইপের যে কোনো অঙ্ক এই 4টা স্টেপের মাধ্যমে আমরা করে ফেলতে পারি। প্রথমত গ্রাফটা ড্র করা, তারপর কোন অক্ষের রেসপেক্টে আমি ইন্টিগ্রেশনটা বাইর করব সেটা চিন্তা করা, তারপর যে অক্ষের রেসপেক্টে তুমি ইন্টিগ্রেশনটা করবা সেই অক্ষের লিমিট বাইর করা, তারপর ইন্টিগ্রেশন করে ফেলা। আচ্ছা আমরা দেখি y = x সরল রেখা, x অক্ষ এবং x = 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, একদম পান্তা ভাত। এগুলা স্টেপ টেপ এখানে কিচ্ছু লাগে না। দেখো আমরা যদি চিত্রটা আঁকি তাইলেই কিন্তু হয়ে যায়। কি বলছে? y = x সরল রেখা। y = x সরল রেখা দেখতে কেমন? মূলবিন্দুগামী একটা সরল রেখা, এইটা, তাই না? y = x সরল রেখা, ঠিক আছে। y = x সরল রেখা, x অক্ষ এবং x = 4। x = 4 কোনটা? এরকম না? আমাকে বলো। y = x সরল রেখা, x = 4 আর x অক্ষ দ্বারা আবদ্ধ যেই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা চাইছে। এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ভূমি কত? 4। এই যে এতটুকু ডিসটেন্স 4, এতটুকু 4 হলে x এর ভ্যালু যদি 4 হয় তাহলে y এর ভ্যালু 4, তাহলে এইটাও 4। তো ক্ষেত্রফল 1/2 × 4 × 4। এখানে ইন্টিগ্রেশন তো লাগেই না, আসলেই লাগে না। তাহলে ক্ষেত্রফল কত হলো? 8। বুঝতে পারলাম? তোমরা সি লিখছো, সি কেন? y = x সরল রেখা, x অক্ষ এবং এটা রেখাটি দ্বারা, রেখাটি দ্বারা তোমরা সবাই সি লিখছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা কি এটা কি করলাম? নরমালি বের করে ফেললাম। তুমি চাইলে ইন্টিগ্রেশনের রেসপেক্টেও করতে পারো, ইন্টিগ্রেশন দিয়েও করতে পারো। ইন্টিগ্রেশন কি হবে? ইন্টিগ্রেশন অফ f of x, y = x না, ইন্টিগ্রেশন অফ x dx। তাই তো এবার লিমিট বসাইতে হবে। তুমি কোন থেকে? x অক্ষের খেয়াল করো তো, কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশনটা করতেছো? এখানে x এর ভ্যালু কত? 0 না? x = 0 থেকে x = 4 পর্যন্ত ইন্টিগ্রেশনটা করতেছো, 0 to 4, তাই না? 0 থেকে 4 পর্যন্ত, x = 0 থেকে 4 পর্যন্ত এটা x অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করে এটা, এটা করে দেখো এটা রেজাল্ট কত আসে আমাকে বলো। x²/2 0 থেকে 4 পর্যন্ত। তুমি যদি আপার লিমিট বসাও 4²/2 - 0, 16/2 8, 16/2 8। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো তো, সবাই কি বুঝতে পারলাম? ঠিক আছে, এরপরেরটা কি বলছে? y = x³। দেখছো ওই রেখাটা কিন্তু চলে আসছে। y = x³, y = 0, এটা কোন রেখা বলতে পারবা? বলো তো, বলো তো। y = x³ রেখাটা y = 0, y = 0 মানে কিন্তু x অক্ষ, তাই না? এবং x = 1 আর x = 3।
এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল চাইছে। আচ্ছা, y = x³ এটা দেখতে কেমন? আমরা কিন্তু দেখছি এরকম না অনেকটা, বলো অনেকটা এরকম না, তাই তো? আচ্ছা, y = x³, y = 0, এটা তো x অক্ষ, x অক্ষ, x = 1, x = 1 কিরকম আমাকে বলো তো? x = 1 এরকম না, x = 3 এরকম, তাই না? তাহলে কি চাইছে আমাকে বলো? y = x³, y = x³, y = x³, x = 1, x = 3 আর x অক্ষ, এই আবদ্ধ ক্ষেত্রফলটা চাইছে। তাহলে আমাকে বলো তো এই আবদ্ধ ক্ষেত্রফলটা কতটুকু? এটা না, এটা চাইছে না? ঠিক আছে, চিত্র আঁকানো শেষ। হ্যাঁ, তুমি বুঝতে পারলে কিন্তু চিত্র না আঁকায়ও করতে পারবা। এখন কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা? দেখো এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল চাইছে, তাহলে এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। এবার লিমিট কত থেকে কত পর্যন্ত খেয়াল করো, x = 1 থেকে x = 3 পর্যন্ত ইন্টিগ্রেশনটা করা লাগবে, বলেই দেওয়া আছে কোশ্চেনে। এবার জাস্ট ইন্টিগ্রেশনটা করে ফেলো, তাহলে ক্ষেত্রফল কত? ইন্টিগ্রেশন অফ 1 to 3 x³ dx, এটা কত হয় আমাকে বলো তো? x⁴/4, 1 থেকে 3, 3 বসালে 3⁴ কত? 81/4 - 1/4, 80/4 20। রিটেনে আসলে বর্গ একক লিখতে হবে, রিটেনে আসলে কি লিখতে হবে? বর্গ একক, রিটেনে আসবে না। সবাই বুঝতে পারলাম? প্রথম কাজ কি? চিত্র আঁকানো। দ্বিতীয় কাজ কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা সেটা বের করা, সেটা আসলে মানে কোশ্চেন দেখেই বুঝতে পারবা। তারপর লিমিটটা বের করে ইন্টিগ্রেশন বসায় দাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপরেরটা বলো, y = x², x = 1, x = 3 এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। দেখো তুমি চিত্র আঁকা, y = x², এটা দেখতে কেমন আমাকে বলো তো? y = x², এটা দেখতে কেমন? এমন না, একটা পরাবৃত্ত, তাই তো, যার প্রধান অক্ষটা y অক্ষের সমান্তরাল। ব্যাপারটা অনেকটা এরকম, তাই তো। y = x², x = 1, x = 1 কেমন? এটা x = 1, x = 3 কেমন? এমন, এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে কোন ক্ষেত্রফলটা চাইছে আমাকে বলো তো? এই ক্ষেত্রফলটা চাইছে না? x = 1, বলো বলো, তাহলে এটা কি হবে? ইন্টিগ্রেশন অফ 1 থেকে 3 x² dx, তাহলে কি হয় আমাকে বলো তো? x³/3, 1 থেকে 3, 3³ কত? 27, 27/3 - 1/3, 26/3, 26/। চিত্রটা কিন্তু আঁকানোর দরকার নাই তুমি যদি বুঝতে পারো। এমসিকিউতে আসলে চিত্র আঁকানোর দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। তুমি যখন বুঝে গেছো যে চিত্রটা এরকম, তাহলে তো আর দরকারই নেই, তাই না? সবাই সবাই বলো। তারপরেরটা দেখো, এটা তো একদম সহজ, একটা সরল রেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে যা আবদ্ধ ক্ষেত্রফল। তুমি ইন্টিগ্রেশনের সাহায্য করতে পারো, বা সরল রেখা থাকলে না এটা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েই করা যায়। বুঝছো? এটা কেমন? এক্স অক্ষকে 4,0, ওয়াই অক্ষকে 5,0 বিন্দুতে ছেদ করবে, তাই না? এক্স অক্ষকে 4,0, ওয়াই অক্ষকে 0,5 এই বিন্দুটায় ছেদ করবে। এই সরল রেখা এক্স অক্ষ ও ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এই সরল রেখা এক্স অক্ষ ও ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ যেই ক্ষেত্রফল, এটা চাইছে। তুমি ইন্টিগ্রেশন দিয়েও করতে পারো, বা বোঝাই যাচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এটার ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 4, উচ্চতা কত? 5, 4 × 5 = 20/2 কত? 10, 10। বুঝতে পারলাম? সবাই সবাই। তারপরেরটা খেয়াল করো, xy = c²। এটার গ্রাফ আমরা দেখছি না? c² এটা তো একটা ধ্রুবক, তাই না? c যদি ধ্রুবক হয় তাহলে c² তো ধ্রুবক। তাহলে এটার গ্রাফ দেখতে কেমন আমাকে বলো তো? গ্রাফটা আমি আঁকাই। xy = c², এটা দেখতে এরকম,
তাই না? তাই তো? আরে সুন্দর হচ্ছে না। এটা x ইকুয়ালস টু a, x ইকুয়ালস টু a ধরো এখানে আছে, আর x ইকুয়ালস টু b ধরো এখানে আছে, ঠিক আছে? x ইকুয়ালস টু a, x ইকুয়ালস টু b, এগুলা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল এটা চাইছে। xy যদি c স্কয়ারের সমান হয় আমরা লিখতে পারি না y ইকুয়ালস টু c বাই x স্কয়ার, c স্কয়ার বাই x, y ইকুয়ালস টু f অফ x, ওই আকৃতিতে প্রকাশ করলাম। তাহলে এই যে এরিয়া সেটা কত? ইন্টিগ্রেশন অফ a টু b c স্কয়ার বাই x dx। c স্কয়ারটা যদি বাইরে নিয়ে আসো তাহলে কি থাকে? c স্কয়ার ln অফ x। মডুলাস দিতে পারো চাইলে, বাট কোশ্চেনে যেহেতু মডুলাস দেয় নাই আমি দিলাম না, a থেকে b পর্যন্ত। তাহলে c স্কয়ার ln a মাইনাস ln b, ln এর বিয়োগ মানে কি? ভাগ না? c স্কয়ার ln a বাই b, c স্কয়ার ln a বাই b। আমাদের অ্যান্সার কি? ডি। আমাদের অ্যান্সার কি? ডি। ঠিক আছে, সবাই পুরো ব্যাপারটা বুঝছ? এরপরেরটা দেখো, তুমি কিন্তু গ্রাফ না আঁকলেও চলে। y ইকুয়ালস টু এইটা, এটা কোন অক্ষ বলো তো? তোমাকে কিন্তু বলেই দিচ্ছে, এটা কোন অক্ষ? x অক্ষ। এটা কোন অক্ষ? y অক্ষ। এবং এই রেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল, বুঝছো? x অক্ষের সাপেক্ষে, এই যে দেখো x অক্ষ কিন্তু আছে, x অক্ষের সাথে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন অফ আমাদের f অফ x কত? 1 বাই 2x প্লাস 1 তার হোল স্কয়ার dx, তাই না? x অক্ষের সাথে ক্ষেত্রফল যত আমি বের করে ফেলছি না? এবার লিমিট বসাইতে হবে। x এর লিমিট কোন থেকে কোন পর্যন্ত? 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত, বুঝছো? সবাই কি বুঝছো? 0 থেকে 1 পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেট করলে এটা কি হয় আমাকে বলো তো? এটা আসলে কি? 2x প্লাস 1 তার মাথায় নেগেটিভ 2, তার মাথায় নেগেটিভ 2, তাহলে কত হয় বলো তো? 2x প্লাস 1 তার মাথায় নেগেটিভ 2 প্লাস 1 বাই নেগেটিভ 2 প্লাস 1, x টু দি পাওয়ার n এর মতো। x এর জায়গায় একটা লিনিয়ার ফাংশন আছে, কি করতে হয় মনে আছে? লিনিয়ার ফাংশন থাকলে 2 দিয়ে ভাগ করে দিতে হয় না? যে সহগটা দিয়ে ভাগ করে দিতে হয় না? আমাকে বলো 0 থেকে 1 পর্যন্ত। আগেরটা b হবে না? ও হ্যাঁ, সরি, আমি আপার লিমিট আগে বসাই দিছি। ln b মাইনাস ln a, এখানে আমি উল্টা করে দিয়েছিলাম। c স্কয়ার ln b বাই a, c স্কয়ার ln b বাই a। হ্যাঁ, যারা ধরতে পারছো খুবই ভালো, এরকম ভুল করা যাবে না কিন্তু আমার মতো। হ্যাঁ, সবাই ভুল ধরতে পারছো, নাইস, তাহলে তো ভালোই মনোযোগী। ঠিক আছে, এখন এটা বসায় বের করে ফেলতে পারবা না? আমাকে সবাই বলো, হাফটা আমি বাইরে নিয়ে আসলাম, ওখানে যেটা থাকে এটার ভ্যালু হয় -1, তাহলে -1 বাই 2x প্লাস 1, -1 বাই 2x প্লাস 1, 0 থেকে 1 পর্যন্ত, তাই না? এক্স্যাক্টলি তাই তো, হাফ। এবার যদি আপার লিমিট বসালে কত থাকে আমাকে বলো তো? 1 যদি বসাও, 2 একে 2 প্লাস 1 3, -1 বাই 3 প্লাস 0 যদি বসাও যেটা থাকে 1, বুঝছো? তাহলে এখানে কত হয়? 1 - 1 বাই 3, 2 বাই 3, 2 বাই 3 কে হাফ দিয়ে গুণ করলে কি থাকে? 1 বাই 3, বুঝছো? সবাই পুরা ব্যাপারটা বুঝছো তো? মানে এই সহজগুলাই আসবে, অত কঠিন আসবে না, ঠিক আছে? ওকে, তারপরেরটাই যাই। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরম মান ফাংশনের ক্ষেত্রফল, পরম মান ফাংশন বা মডুলাস ফাংশন। আচ্ছা, আমরা ব্যাপারগুলো একটু বুঝি। ধরো একটা ফাংশন আছে
y ইকুয়ালস টু এফ অফ এক্স। আমরা এখন যে টপিকটা পড়বো এটাকে বলা হয় গ্রাফ শিফটিং। আমরা এখন যেই টপিকটা পড়বো এটাকে বলা হয় গ্রাফ শিফটিং, ঠিক আছে? এটা সামনেও আছে, এখানে একটু আমরা আইডিয়া নিয়ে রাখি। আমরা এখন যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে গ্রাফ শিফটিং, গ্রাফ শিফটিং ও পরিবর্তন। সবাই একটু মনোযোগ দিবা, সবাই একটু মনোযোগ দিবা। ধরো একটা গ্রাফ আছে y ইকুয়ালস টু এফ অফ এক্স। হ্যাঁ, এটার গ্রাফ আমি আঁকাই, ধরো এরকম। y ইকুয়ালস টু এফ অফ এক্স, তার গ্রাফটা ধরো এরকম, ধরো এরকম, ধরো এরকম, ঠিক আছে? আমি হলুদ কালার দিয়ে দেখালাম না, সাদা কালার দিয়ে দেখাই, সাদা কালার দিয়ে দেখাই। হ্যাঁ, এখন আমি যেটা করলাম, এক্স এর জায়গায় এক্স প্লাস 2 বসায় দিলাম। আমাদের যে অ্যাকচুয়াল ফাংশন সব কিছু সেম। আমি কি করলাম, এক্স এর সাথে একটা ধ্রুবক যোগ করে দিলাম, ধ্রুবকটা ধনাত্মক, এক্স প্লাস 2। তাহলে যেটা হবে, এই পুরা ফাংশনটা দুই ঘর, এক্স এর সাথে যত যোগ করছো তত ঘর বামে সরে আসবে, তত ঘর কি চলে আসবে, বামে সরে আসবে। বুঝছো? সবাই পুরো ব্যাপারটা বুঝছো? এক্স এর সাথে কিছু একটা যোগ করছো, একটা ধনাত্মক সংখ্যা, যেটা যোগ করছো তত ঘর বামে সরে আসবে, তত ঘর বামে সরে আসবে এক্স অক্ষ বরাবর। বুঝতে পারলাম? সবাই সবাই আচ্ছা, তাহলে এবার যদি বিয়োগ করি তাহলে কি হবে বলো তো? এক্স এর জায়গায় দেখো, ফাংশনটাই জাস্ট এক্স এর জায়গায় এক্স মাইনাস 2 বসাইছো, এক্স এর সাথে 2 বিয়োগ করে দিছো, তাহলে সেটা যেটা হবে, দুই ঘর ডানে সরে যাবে, দুই ঘর ডানে সরে যাবে। কাহিনী বুঝতে পারলাম? এই কাহিনী বুঝতে পারলাম? পুরো ব্যাপারটা আমাকে বলো তো, পুরো ব্যাপারটা আমরা বুঝতেছি না? ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা তো এক্স এর সাথে যোগ করে কি হয় সেটা দেখলাম, এবার যেটা করব ওয়াই এর সাথে যোগ করব, ঠিক আছে? ধরো আমি ওয়াই এর সাথে 2 যোগ করলাম, ওয়াই এর সাথে 2 যোগ করা মানে কি, এই দুইটা ওই পাশে গিয়ে এফ অফ এক্স থেকে 2 বিয়োগ হয়ে যাবে না? খেয়াল করো, ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু এফ অফ এক্স, তাহলে ওয়াই এর ভ্যালু কি, এফ অফ এক্স থেকে 2 কমে যাবে, তাহলে সে 2 ঘর ওয়াই অক্ষ বরাবর নিচে নেমে যাবে, 2 ঘর ওয়াই অক্ষ বরাবর কি নিচে নেমে যাবে। কেন এটা বুঝছো? এটা যদি আমি একটু ইয়েলো কালার দিয়ে দেখাই, সে ওয়াই অক্ষ বরাবর 2 ঘর নিচে নেমে গেছে, ওয়াই এর সাথে যোগ করার সাথে সাথে ওয়াই অক্ষ বরাবর 2 ঘর নিচে নেমে গেছে। বুঝাতে পারলাম? আমাকে বলো। এখন ওয়াই এর থেকে যদি বিয়োগ করো ওয়াই মাইনাস 2, তাহলে যেটা হবে, এই ফাংশনটা সবকিছু সেম থাকবে, জাস্ট 2 ঘর উপরে উঠে যাবে, জাস্ট 2 ঘর উপরে উঠে যাবে। ক্লিয়ার? বলো তো, বলো তো, সবাই বুঝছো না? বুঝছো, ঠিক আছে, ঠিক আছে। আর কয়েকটা মজার ব্যাপার দেখি, তারপর আমাদের কাজ শেষ, তারপর আমাদের কাজ শেষ। ঠিক আছে, আমরা একটু দেখি। এটা ধরো আমাদের y ইকুয়ালস টু f of x, এই ফাংশনটার গ্রাফ। এখন তুমি যদি এরকম করো, x এর জায়গায় মাইনাস x বসাও, বুঝছো? কি করলা, কি করলা, ফাংশনটায় x এর জায়গায় মাইনাস x বসাইলা, x এর জায়গায় মাইনাস x বসাইলা, তাহলে আমাদের ফাংশনটা যেটা হবে, y অক্ষের সাপেক্ষে, দেখো x এর জায়গায় যদি মাইনাস x বসাও, y অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে। এই জিনিসটাই কি হবে, y অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে, অর্থাৎ এই ব্যাপারটা দেখতে এরকম হবে। বুঝছো? বুঝছো, বুঝছো? x এর জায়গায় যদি মাইনাস x বসাও, x এর জায়গায় যদি মাইনাস x বসাও, তাহলে y অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে। এবার y এর জায়গায় যদি মাইনাস y বসাও, y এর জায়গায় যদি মাইনাস y বসাও, বুঝছো কি করছি, y এর জায়গায় মাইনাস y বসাইছি, এটা লেখা যেই কথা, y ইকুয়ালস টু মাইনাস f of x লেখা একই কথা না? মাইনাসটাকে ওপাশে পাঠিয়ে দিলাম,
তাহলে যেটা হবে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে। তোমরা কি সরল রেখা চ্যাপ্টারে এরকম পড়ছো না? আমাকে বলো তো, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে। তো এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে। আমি একটু সামারাইজ করি তাইলে আমার একটা ফাংশন ছিল y = f(x). তুমি যদি x এর সাথে কিছু একটা যোগ করো, x এর জায়গায় x + 2 বসাও, তাহলে সে 2 ঘর বামে সরে আসবে। x থেকে যদি কিছু বিয়োগ দাও, x - 2, তাহলে সে 2 ঘর ডানে সরে যাবে। ঠিক আছে? যোগ করা মানে বামে, বিয়োগ করা মানে ডানে। কাহিনী বুঝছো? আচ্ছা, এবার y অক্ষের সাথে যদি 2 যোগ করো, তাহলে সে 2 ঘর নিচে নেমে যাবে। y এর সাথে যদি 2 যোগ করো, 2 ঘর নিচে নামবে। যে কোনো ধ্রুবক 3 যোগ করলে 3 ঘর নিচে নামবে। y থেকে কিছু একটা বাদ দিলে তত ঘর উপরে উঠে যাবে। ওই ফাংশনটার গ্রাফ তত ঘর উপরে উঠে যাবে। বুঝছো? আচ্ছা, তারপরেরটা কি? একটা ফাংশনের ইকুয়েশনে x এর জায়গায় যদি -x বসাও, তাহলে সেটা y অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে। x এর জায়গায় -x বসাইছো, কি হয়েছে খেয়াল করো, y অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে গেছে। y এর জায়গায় -y বসালে x অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে, x অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে। পুরো ব্যাপারটা বুঝছি? আমাকে বলো, পুরো ব্যাপারটা কি সবাই বুঝছি? সবাই বুঝতে পারলাম? আচ্ছা, বুঝতে পারছো কিনা সেটা আমরা এখনই টেস্ট করব। তো আমরা এখন একটা গ্রাফ দিব। এই গ্রাফটা হচ্ছে মডুলাস ফাংশনের গ্রাফ, y = মডুলাস অফ x। এটার গ্রাফ জানো সবাই? আচ্ছা, তার আগে তোমাদের মডুলাসের ডেফিনেশনটা বুঝাই। হ্যাঁ, মডুলাসের ডেফিনেশনটা বুঝাই। মডুলাস অফ x অলরেডি কিন্তু পড়াইছি লিমিটের সময়, মনে আছে? এই ভ্যালুটা এটাই। দেখো, মডুলাসের ভেতরে যেই রাশিটা থাকবে, মডুলাস অফ সেটা ইকুয়ালস টু সেটাই, যদি ওই জিনিসটা পজিটিভ হয়। ঠিক আছে? মডুলাসের ভেতর যা ইচ্ছা থাকুক, হ্যাঁ, সেটা ইকুয়ালস টু ওইটাই, যদি ওই জিনিসটা পজিটিভ হয়, ওই রাশিটা পজিটিভ হয়। আমি x দিয়ে সেই রাশিটাকে ডিনোট করতেছি, x এর জায়গায় যা খুশি থাকতে পারবে। বোঝা গেল? আর এটার ভ্যালু নেগেটিভ এটা হবে। নেগেটিভ সেই রাশিটা যখন x এর ভ্যালু <0 হয়। বুঝতে পারলাম? কারণ মডুলাস সবসময় তোমাকে পজিটিভ রেজাল্ট দিবে। এখন মডুলাসের ভেতরের জিনিসটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ জিনিসকে পজিটিভ বানানোর উপায় কি? তার আগে আরেকটা মাইনাস বসায় দেওয়া, তাই তো? সবাই বুঝছি? আচ্ছা, তাহলে y = মডুলাস অফ x, এটার গ্রাফ কিরকম? যখন x এর ভ্যালু পজিটিভ, তখন সেটা y = x এর মতো হবে, তাই না? বলো, যখন x এর ভ্যালু পজিটিভ, তখন সেটা y = x এর মতো, অর্থাৎ দেখতে এরকম হবে, তাই না? আর x এর ভ্যালু যখন নেগেটিভ এই দিকটায়, তখন সেটা y = -x এর মতো, অর্থাৎ দেখতে এরকম হবে। বুঝছো না? সবাই ক্লিয়ার তো? আচ্ছা, আমি এটা মুছে আবার একটু আঁকতেছি, একটু অন্যভাবে। হ্যাঁ, এটাই তো মডুলাস অফ x, তাই না? সুন্দর হচ্ছে না? ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত মডুলাস অফ x। সবাই বুঝছি? বলো। আচ্ছা, যদি বুঝতে পারো, এবার আমাকে বলো তো, y = মডুলাস অফ x + 2, এটার গ্রাফ কেমন হবে? y = মডুলাস অফ x + 2, এটার গ্রাফ কেমন হবে? এই গ্রাফটাই না 2 ঘর বামে যাবে না ডানে যাবে? বামে যাবে। 2 ঘর বামে যাবে। বুঝছো? তাই না? 2 ঘর বামে যাবে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হয়ে যাবে? 2,0 না? 2,0 না? 2,0। ঠিক আছে? এইবার y = মডুলাস অফ x - 2, এটার কাহিনী কি হবে?
এটার কাহিনী কি হবে বলো তো? সে 2 ঘর ডানে সরে যাবে, সে 2 ঘর ডানে সরে যাবে, তাই না? এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? 2, 0, 2, 0। বুঝতে পারলাম? ক্লিয়ার? এইবার হবে আসল কাহিনী। দেখি, y cos 2 f of x minus 2, বলো এইটা কি হবে? সরি, f of x তো না, মডুলাস অফ x minus 2, বলো এটা কি হবে? এটা কি হবে? y cos 2 মডুলাস অফ x minus 2। এটা 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 বলো তো কি হবে? কি হবে? 2 ঘর সরবে, উপরে না নিচে, না ডানে না বামে? দেখো, এই মাইনাস 2টা কিন্তু তুমি x এর সাথে করো নাই, মডুলাসের ভেতরে x আছে, তুমি কিন্তু x এর সাথে করো নাই। এই মাইনাস 2 এটা আসলে কি y এর সাথে প্লাস 2 হয়েছে না? তাই তো, y এর সাথে যোগ করলে জানি কি হয়? 2 ঘর নিচে নেমে যাবে, 2 ঘর নিচে নেমে যাবে। তাহলে আমাদের পিঙ্ক যেটা, সেটার গ্রাফটা দেখতে এরকম হবে, এবং এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? 0, -2, 0, -2। বুঝছি? সবাই সবাই বুঝছি? পুরা ব্যাপারটা বলো, সবাইকে বুঝতে পারছো? বুঝতে পারছো না? আচ্ছা, ঠিক আছে। এবার আমি মুছে দিচ্ছি, সবগুলা মুছে দিচ্ছি, সবগুলা মুছে দিচ্ছি, শুধু প্রথম গ্রাফটা থাকবে, শুধু প্রথম গ্রাফটা থাকবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি বললাম y cos 2 মাইনাস মডুলাস অফ x, বলো তো এটার গ্রাফটা কেমন? y cos 2 মাইনাস মডুলাস অফ x, বলো তো এটার গ্রাফটা কেমন? আমি কার জায়গায় কি বসাইছি বলতে পারবা? আমি কি x এর জায়গায় মাইনাস x বসাইছি? আমি কি x এর জায়গায় মাইনাস x বসাইছি? না, না। আমি যেটা করছি, y এর জায়গায় মাইনাস y বসাই দিছি, তাই না? y এর জায়গায় যদি মাইনাস y বসাও, তাহলে গ্রাফটা কি হয়? x অক্ষের সাপেক্ষে উল্টায় যায় না? x অক্ষের সাপেক্ষে উল্টায় যায় না? বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লাস্ট, লাস্ট একটা কাহিনী, এটা বুঝলেই তোমরা সবকিছু বুঝে যাবে। এবার কি করলাম? y ইকুয়ালস টু x মাইনাস 3 প্লাস 2, বলো এইটার গ্রাফ কেমন হবে? বলো বলো এইটার গ্রাফ কেমন হবে? এইটার গ্রাফ কেমন হবে? তুমি একটু সহজভাবে চিন্তা করো। প্রথমত x এর সাথে -3 যোগ করছো, আমি পুরোটা একসাথে করব না, আমি দেখি আগে y cos টু x - 3, এটার কাহিনী কি হবে? এটার কাহিনী কি হবে? সে x অক্ষ বরাবর 3 ঘর ডানে সরে যাবে, সে x অক্ষ বরাবর 3 ঘর ডানে সরে যাবে, তাইলে তো এই হলুদ গ্রাফটা পাবো, তাই না? আমাকে বলো, এই হলুদ গ্রাফটা পাবো, তাই তো? 3, 0। তারপর এটার সাথে 2 যোগ হয়েছে, খেয়াল করো তো, এটার সাথে 2 যোগ হলেই এটা হয় না? তাহলে সে 2 ঘর উপরে উঠে যাবে, তাই না? তাহলে হলুদ গ্রাফটা থেকে আরো 2 ঘর কি করবে? উপরে উঠে যাবে, ঠাস করে এখানে চলে আসবে। তাহলে এই যে যেটা পাইছো, সেটাই কি আমাদের কাঙ্ক্ষিত এইটার গ্রাফ। গ্রাফ, ঠিক আছে? বুঝছো বুঝছো? সবাই সবাই ঠিক আছে, ঠিক আছে। সবাই কি বুঝতেছো না? কমেন্টে কি হয়েছে? আচ্ছা, দেখো কি বলছে। মডুলাস ফাংশন থেকে কিন্তু প্রতি বছরই কোয়েশ্চেন আসে। y ইকুয়ালস টু 2 এবং y ইকুয়ালস টু মডুলাস অফ x রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। হ্যাঁ, এগুলা চিত্র আঁকাই করে ফেলা সম্ভব, এখানে কোনো ইন্টিগ্রেশনই লাগে না। এই জন্যই আমি তোমাদের চিত্র আঁকানোগুলো শিখাইছি। চিত্র আঁকায় ফেললে এগুলা কোনো ইন্টিগ্রেশন কিচ্ছু লাগে না। দেখো কি বলছে, y ইকুয়ালস টু 2 এবং y ইকুয়ালস টু মডুলাস অফ x। y ইকুয়ালস টু মডুলাস অফ x দেখতে কেমন? y ইকুয়ালস টু মডুলাস অফ x দেখতে এরকম, y ইকুয়ালস টু মডুলাস অফ x দেখতে এরকম, তাই না? y ইকুয়ালস টু 2 দেখতে কেমন? y ইকুয়ালস টু 2 দেখতে এরকম।
তাহলে এগুলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল y cos to 2, তাই না? y cos to 2 হলে এই বিন্দুর স্থানাঙ্ক কত বলতে পারবা? 2,2 না? এটা তো y cos to x, এটার উপর x আর y সমান, ঠিক আছে? এটা কি হবে বলো তো? -2,2। তাহলে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? এই ত্রিভুজটার ক্ষেত্রফলই তো চাইছে। এই ত্রিভুজটার লম্ব কত? 2 না? আমাকে বলো এই ত্রিভুজটার লম্ব কত? এতটুকু, 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 এতটুকু কত? 2। y cos to 2 যেহেতু ভূমি কত? এই এতটুকু। x এর ভ্যালু এতটুকু 2, এতটুকু 2। তাহলে ভূমি কত? 4। ভূমি কত? 4 হাফ ইনটু 2 ইনটু 4। 4 বর্গ একক। 4 বর্গ একক। ঠিক আছে? বুঝতে পারলাম? এরপরেরটা মজা আছে, এটা করো। কোয়েশ্চেনটা একটু ভুল আছে। দেখো y cos to মাইনাস মডুলাস অফ x, এটার গ্রাফ কেমন হবে? y cos to মাইনাস মডুলাস অফ x, এটার গ্রাফ কেমন হবে? জাস্ট y অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে। ব্যাপারটা এরকম না, আমি কিন্তু শিখাইছি। এখন আলাদা করে মুখস্থ করার কিছু নাই। এইটা ঠিক আছে? আচ্ছা, এইটা x অক্ষ রেখা আর y cos to 4, এটা x অক্ষ রেখা আর y cos to 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। y cos to 4 কেমন? এরকম। এগুলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হয়? হয়? এদের তো আবদ্ধ ক্ষেত্রফলই নেই। যে ক্ষেত্রফলটা আছে সেটা অসীম না? অসীম। অসীম কি আছে এখানে? না। তাহলে এটার আবদ্ধ কোনো ক্ষেত্রফলই নেই। যদি এরকম কোয়েশ্চেন দিয়েও দেয়, অ্যান্সার কি? 0। 0। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, বুঝছো? আমাদের এটা হবে এই রেখা ও y cos to -4 ও y cos to -4 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। y cos to -4 কোথায় হবে? ঠাস করে নিচে নামায় দাও এখানে। y equals to -4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে বলো কি হবে? একটা ত্রিভুজ হয়েছে না? এতটুকু 4, এটা কি হবে বলো তো? 4,4 4,-4। কমন সেন্স কিন্তু, একদম কমন সেন্স। 4,-4 হবে না? 4 ঘর ডানে 4 ঘর নিচে। এটা কত? -4,-4। তাহলে ক্ষেত্রফল কত? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমি কত? এতটুকু 4, এতটুকু 4, 4 4 8। উচ্চতা কত? 4। 4টা 32/2 16। 32/2 16। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। এখন পরম মানের যে যোগজীকরণ, এটা আসলে কি বোঝায় আমাকে বলো তো? এই জিনিসটা আসলে কি বোঝায় আমাকে বলো? এই জিনিসটা আসলে কি বোঝায়? -1 থেকে 1 পর্যন্ত আমাদের মডুলাস ফাংশনটা x অক্ষের সাপেক্ষে সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটা না? আমাকে বলো তো, আমাকে বলো তো। -1 থেকে 1 পর্যন্ত y cos to মডুলাস অফ x ফাংশনটা x অক্ষের সাপেক্ষে সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে, এটাই তো, তাই না? -1 থেকে 1 পর্যন্ত। তাহলে বলো তো, এটা হচ্ছে x এর ভ্যালু -1, x এর ভ্যালু -1 থেকে 1 পর্যন্ত এই মডুলাস ফাংশনটা x অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল না? এতটুকু কত? 1। এতটুকু কত? 1। এতটুকু কত? 1। এতটুকু কত? 1। দুইটা সমকোণী ত্রিভুজ। একটার ক্ষেত্রফল কত? হাফ ইনটু 1 ইনটু 1। আরেকটারও সেম। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে যেটা হয় 1। 1। ঠিক আছে? এই বুঝছো সবাই? আচ্ছা, আমরা তো ক্ষেত্রফলের মাধ্যমে বাইর করলাম। ইন্টিগ্রেশনের মাধ্যমে করা যায় না? হ্যাঁ, ইন্টিগ্রেশনের মাধ্যমে করা যায়। ইন্টিগ্রেশনের মাধ্যমে কেমনে করবা সেটা দেখাচ্ছি। ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হলে মডুলাসটা সরাইতে হবে। ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হলে মডুলাসকে সরাইতে হবে। কেমনে? লিমিট স্প্লিটিং এর মাধ্যমে। দেখো, ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx, এইটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, দেখো, a থেকে b পর্যন্ত তুমি পুরাটা ইন্টিগ্রেশন করবা না। ফার্স্টে a থেকে c পর্যন্ত ইন্টিগ্রেশন করবা, তারপর আবার c থেকে b পর্যন্ত ইন্টিগ্রেশন করবা, তারপর দুইটা যোগ করে দিবা। রেজাল্ট কিন্তু সেম। কাহিনী বুঝছো? a থেকে b পর্যন্ত পুরাটার ক্ষেত্রফল বাইর করো নাই। ফার্স্টে কি করছো? a থেকে c পর্যন্ত করছো, তারপর c থেকে b পর্যন্ত।
ওকে, আচ্ছা, মডুলাস আমাকে উঠাইতে হবে, মডুলাস আমাকে উঠাইতে হবে। আমাকে বলো তো কোন সীমার মধ্যে এই যে -1 থেকে 1, কোন সীমার মধ্যে ভেতরের জিনিসটা পজিটিভ আর ভেতরের জিনিসটা নেগেটিভ? আমাকে বলো তো -1 থেকে 0 পর্যন্ত, -1 থেকে 0 পর্যন্ত আমাদের মডুলাস অফ x এইটা ইকুয়ালস টু -x লিখতে পারি না? কারণ -1 থেকে 0 পর্যন্ত মডুলাসের ভেতরে যে আছে সে নিজেই তো নেগেটিভ, তো এটাকে পজিটিভ বানানোর জন্য, মডুলাস উঠানোর জন্য আগে একটা -x বসায় দিতে হবে, ঠিক আছে? প্লাস 0 থেকে 1 পর্যন্ত মডুলাসের ভেতরে যে আছে সে তো পজিটিভই, তাহলে জাস্ট এটা বসায় দিবা। এই দুইটা ইন্টিগ্রেশনের যোগফল দেখবা 1 আসে, এই দুইটা ইন্টিগ্রেশনের যোগফল দেখবা 1 আসে। এই বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন পারবা না, বসায় দিলেই হবে। ইন্টিগ্রেশন করার জন্য মডুলাস চিহ্নটা উঠাইতে হবে, ইন্টিগ্রেশন করার জন্য মডুলাস চিহ্নটা উঠাইতে হবে। মডুলাস চিহ্ন উঠাবা কেমনে? মডুলাসের ভেতরে ধরো কিছু একটা আছে, সামথিং, হ্যাঁ, এই সামথিংটা যখন পজিটিভ সেখানে ইকুয়ালস টু সামথিংই হবে। এই সামথিংটা যখন নেগেটিভ, যেই সীমায় এই সামথিংটা নেগেটিভ সেখানে ইকুয়ালস টু মাইনাস সামথিং হবে, মাইনাস সামথিং হবে। বোঝা গেল? আগেরটা সহজ, হ্যাঁ, আগের ওইটাই সহজ। খেয়াল করো, এটা -1 থেকে 2 পর্যন্ত। আমাকে বলো তো লিমিটটাকে ভেঙে ফেলতে হবে। -1 থেকে 0 পর্যন্ত এই জিনিসটা কি নেগেটিভ না? x এর ভ্যালু কি নেগেটিভ না? তাহলে মডুলাস অফ x উঠায় কি লিখবা? -x। আর 0 থেকে 2 পর্যন্ত আমাদের x এর ভ্যালুটা পজিটিভ না, তাহলে মডুলাসটা উঠায় কি লিখবা? x লিখবা। ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটাই উত্তর, ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটাই উত্তর, বুঝছো? আর যদি তুমি গ্রাফের মাধ্যমে করতে চাও তাহলে ব্যাপারটা কেমন হবে? y ইকুয়ালস টু মডুলাস অফ x, তাই না? y ইকুয়ালস টু মডুলাস অফ x, y ইকুয়ালস টু মডুলাস অফ x। এই এটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল করে, কোথা থেকে? -1 থেকে 2 পর্যন্ত। এটা ধরো -1, এটা ধরো 2, ঠিক আছে? -1 থেকে 2 পর্যন্ত। তাহলে এতটুকু কত? 1, এতটুকু কত? 1, এতটুকু কত? 2, এতটুকু কত? 2, তাই না? বুঝছো তো? x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু তো 2 হবে। দুইটা ত্রিভুজ, তাহলে এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু 1 ইন্টু 1 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 2। তাহলে কত হয় আমাকে বলো তো? হাফ প্লাস 2, 5/2, 5/2। ঠিক আছে, সবাই বলো তো? যে কোনো একভাবে করলেই হয়, হ্যাঁ। তুমি চাইলে চিত্র আঁকায়ও করতে পারো বা ইন্টিগ্রেশনের মাধ্যমেও করতে পারো, চিত্র আঁকায়ও করতে পারো বা ইন্টিগ্রেশনের মাধ্যমেও করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা ফার্স্টে ইন্টিগ্রেশনের মাধ্যমে করি, ইন্টিগ্রেশনের মাধ্যমে করি। খেয়াল করো তো x-1 এই জিনিসটা কখন পজিটিভ? যখন x এর ভ্যালু 1 থেকে বড়, তাই না? x এর ভ্যালু যখন 1 থেকে বড় তখন মডুলাসের ভেতরের জিনিসটা পজিটিভ, বুঝো, তাই না? x এর ভ্যালু যখন 1 থেকে বড় তখন মডুলাসের ভেতরেরটা পজিটিভ, আর x এর ভ্যালু 1 থেকে ছোট হলে মডুলাসের ভেতরের জিনিসটা কি? নেগেটিভ। মডুলাসের ভেতরের জিনিসটা কি? নেগেটিভ। তাহলে মডুলাস চিহ্ন আমি কেমনে উঠাবো? আমাদের সেপারেটিং পয়েন্টকে 1, 1 এর থেকে বড় হলে এইটা পজিটিভ, 1 এর থেকে ছোট হলে এইটা নেগেটিভ। আচ্ছা, তাহলে -2 থেকে 1 পর্যন্ত গেলাম। এই সীমার মধ্যে মডুলাসের ভেতরে যেটা আছে সেটা নেগেটিভ না? তারে যদি উঠাইতে চাও তাহলে আগে একটা -x দিয়ে দিতে হবে। এই কাহিনী বুঝছো? কাহিনী বুঝছো কি করছি? -2 থেকে 1 পর্যন্ত মডুলাসের ভেতরের জিনিসটা নেগেটিভ। আমার কথা কি ছিল? মডুলাস উঠাইতে হলে, মডুলাসের ভেতরের জিনিসটা নেগেটিভ হলে তার আগে আলাদা একটা মাইনাস দিতে হয়, যাতে নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়ে যায়, ঠিক আছে? আর 1 থেকে বড়, 1 থেকে কত পর্যন্ত? 6 পর্যন্ত এই জিনিসটা নিজেই পজিটিভ, তাহলে মডুলাস উঠাইলে জাস্ট এটা রেখে দিলেই হয়। ইন্টিগ্রেট করো, রেজাল্ট চলে আসবে, ইন্টিগ্রেট করো, রেজাল্ট চলে আসবে, বুঝছো? খেয়াল করো, খেয়াল করো, মডুলাস অফ f of x, আমি মডুলাস চিহ্নটা উঠাবো, আমি মডুলাস চিহ্নটা উঠাবো, হ্যাঁ। মডুলাস কি করে? আমাকে সবসময় পজিটিভ ভ্যালু দেয় না?
তাহলে মডুলাস অফ এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্সই হবে কখন, যখন এফ অফ এক্স নিজে পজিটিভ হয়, নিজে পজিটিভ হয়। হ্যাঁ, মডুলাস অফ এফ অফ এক্স, ধরো এফ অফ এক্স নেগেটিভ হইল, তাহলে মডুলাস অফ এফ অফ এক্স কি পজিটিভ ভ্যালুটা দিবে না? তাহলে এফ অফ এক্স নিজে নেগেটিভ, ওইটারে পজিটিভ বানানোর জন্য আগে একটা এফ অফ এক্স বসায় দিবা না? বুঝছো? আচ্ছা, এবার এই যে এক্স মাইনাস ওয়ান, এইটা কোন সীমায় নেগেটিভ? এক্স এর ভ্যালু যখন এক থেকে ছোট, খেয়াল করো এই যে এখান থেকে বুঝতে পারতেছি, এক থেকে ছোট হলে নেগেটিভ, এক থেকে বড় হলে পজিটিভ। তাহলে এক থেকে ছোট -2 থেকে 1 পর্যন্ত এই জিনিসটা নিজে নেগেটিভ, তাহলে এটারে পজিটিভ বানাইতে হলে বা মডুলাস উঠাইতে হলে আগে মাইনাস দিতে হবে। 1 থেকে 6 এটা নিজেই তো পজিটিভ, জাস্ট উঠাই দিলেই হয় মডুলাস, জাস্ট উঠাই দিলেই হয়। বুঝছো? বুঝছো সবাই? কি বুঝছো? আচ্ছা, এটা এমনিও হয় বা চিত্র আকালেও হয়, ঠিক আছে? এমনিও হয় বা চিত্র আকালেও হয়। এবার দেখো তো, চিত্র আঁকায় করতে পারবে না? চিত্র আঁকাও তো, চিত্র আঁকাও তো। চিত্র আঁকায় জাস্ট স্থানাঙ্ক জ্যামিতির জিনিস অ্যাপ্লাই করলেই হয়। এক্স মাইনাস ওয়ান এটার গ্রাফ কেমন আমাকে বলো? এক্স মাইনাস ওয়ান এটার গ্রাফ কেমন? এটা হচ্ছে মডুলাস অফ এক্স এর গ্রাফ। এটাকে জাস্ট এক ঘর ডানে সরাই দিলেই হয়, এক ঘর ডানে সরাই দিলেই হয়, তাই না? -2 থেকে 6 পর্যন্ত, -2 থেকে 6 পর্যন্ত। এটা ধরো -2, এটা ধরো 6। ঠিক আছে? এক্স এর ভ্যালু -2, এক্স এর ভ্যালু 6। এবার খেয়াল করো, এই গ্রাফটা কি? y ইকুয়ালস টু x মাইনাস 1 না? এই যে এই পার্টটুকু এক থেকে বড়, এটা হচ্ছে 1,0, 1,0। ঠিক আছে? আচ্ছা, অথবা তুমি এইভাবেও চিন্তা করতে পারো, ওগুলার প্যাচালে যাওয়ার কোনো দরকারই নাই, যাওয়ার কোনো দরকারই নেই। এটা তো 45 ডিগ্রি কোণ, তাই না? তাহলে এতটুকু দৈর্ঘ্য কত? 5। তাহলে এতটুকুও 5 হবে। এতটুকু দৈর্ঘ্য কত? 3। এই যে 1 থেকে -2 বাদ দিলে 3, তাহলে এটাও 3 হবে। যেহেতু 45 ডিগ্রি কোণ, দুইটা সমকোণী ত্রিভুজ। 1/2 × 5 × 5 প্লাস 1/2 × 3 × 3 কত হয়? 25/2 প্লাস 9/2। 25 আর 9 কত আমাকে বলো তো? 34/2, 17। এ বুঝছো কিভাবে করছি? ঠিক আছে না? এটা তো 45 ডিগ্রি, বুঝাই যাচ্ছে, কারণ ঢাল কত? 1। ঢাল 1 হলে এটা 45 ডিগ্রি হবে না? তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এটা 5 হলে ওটাও তো 5, এটা 3 হলে এটাও তো 3, এটাও 3। ঠিক আছে? তারপরেরটা, এটা পারবা না? আমাকে বলো তো। x - 5 গ্রাফ আঁকায় করো, এটা গ্রাফ আঁকায় করো, তাহলে কি হবে? x = 5 এ গিয়ে থামবে, x = 5 এ গিয়ে থামবে, তাই না? x = 5 এ গিয়ে থামবে, তাই না? তারপর তোমাকে কোন থেকে কোন পর্যন্ত বলছে? 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 10 পর্যন্ত। এটা হচ্ছে 0। দেখো দেখো, এটা হচ্ছে x = এখান থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছরই আসে। বুঝছো? x = 0, x = 10। এটা কত? 5। আচ্ছা, দুটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এতটুকুর দৈর্ঘ্য কত তাইলে? 5। এতটুকু কত? 5। লম্ব 5, ভূমি 5। এতটুকু 5, এতটুকু 5। লম্ব 5, ভূমি 5। তাহলে 1/2 × 5 × 5, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলই সমান, × 2, 25। 25। বুঝছো? বুঝছো? এটা চিত্র না দিয়েও করতে পারবা। আমরা নামাজের ব্রেকে যাব এখনই। এটা বলো তো, -2 থেকে 2 পর্যন্ত, তাই না? ইন্টিগ্রেশন অফ -2 থেকে -1 পর্যন্ত। x, এটা তো x এর মতোই থাকবে। দেখো তো, এই সীমার মধ্যে মডুলাস উঠাইলে কি হয়? এই সীমার মধ্যে মডুলাস উঠাইলে কি হয়? এই সীমার মধ্যে -2 থেকে -1 পর্যন্ত x তো নিজে পুরাটাই নেগেটিভ, তাহলে মডুলাস উঠায় কি -x বসানো লাগবে, dx। এটার ইন্টিগ্রেশন করলে কি 0 আসবে। ঠিক আছে? তো আমরা 10 মিনিটের জন্য নামাজের ব্রেকে যাচ্ছি।
তারপর আবার দেখা হচ্ছে। ঠিক আছে, এটা বুঝছো না?
তোমরা সবাই চলে আসো, আমরা আবার শুরু করতে যাচ্ছি। সবাই একটু তাড়াতাড়ি চলে আসো, আমরা আবার শুরু করতে যাচ্ছি। তো আমাদের জাস্ট 2টা টপিক বাকি, এরপরেই ইন্টিগ্রেশনটা শেষ হয়ে যাবে। এরপরেই ইন্টিগ্রেশনটা শেষ হয়ে যাবে। সবাই একটু মনোযোগ দাও, এটা তো বুঝছো। তো মডুলার সংক্রান্ত ইন্টিগ্রেশনগুলো ঢাকা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য ইউনিভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতি বছরই আসে। তো দুইভাবেই করতে পারো, তুমি ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে পারো কিংবা চিত্রের মাধ্যমে করতে পারো, তোমার যেই অঙ্কে যেটা সুবিধা হয় ওটা করবা। ঠিক আছে, দুইটাই কিন্তু মাথায় রাখতে হবে, দুটাই কিন্তু মাথায় রাখতে হবে। বুঝছো বুঝছো? ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে একটা গ্রাফের নিজের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল। তো এগুলা কেমনে বের করতে হয়, এগুলো ইন্টিগ্রেশনের সাহায্যে বের করা যায়, আমরা রিটেন ক্লাসে দেখব। হ্যাঁ, এখানে জাস্ট কয়েকটা ফর্মুলা মুখস্থ রাখতেই আমাদের এমসিকিউ হয়ে যায়। আমি কয়েকটা ফর্মুলা লিখে দিচ্ছি, শুরুতেই সবগুলা লাগবে না, শুরুতেই সবগুলা লাগবে না, জাস্ট প্রথম দুইটার দিকে খেয়াল করো, জাস্ট প্রথম দুইটার দিকে খেয়াল করো। এই দুইটা মনে রাখলেই হবে। একটা বৃত্তের ক্ষেত্রফল, একটা বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, সবাই জানো তাই না? একটা উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত? পাই এবি, পাই এবি। বৃত্ত কিন্তু উপবৃত্তের একটা স্পেশাল কেস, তাই না? এ আর বি যদি সমান হয়, বলো তো বলো তো, এ আর বি যদি সমান হয়, ধরো দুইটাই এ ধরলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা কি উপরের বৃত্তটা না? তাহলে পাই ইন্টু এ পাই স্কোয়ার। তাহলে বৃত্ত কিন্তু উপবৃত্তের একটা স্পেশাল কেস, বৃত্ত কিন্তু উপবৃত্তের একটা স্পেশাল কেস। বুঝছো সবাই? তাহলে আমার সাথে সাথে একটু লেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এই বৃত্তটার ক্ষেত্রফল কত আমাকে বলো? এই বৃত্তটার ক্ষেত্রফল কত? পাই এ স্কোয়ার। এখন এটার কেন্দ্র কোথায়? 0,0-তে না? আমি এটার কেন্দ্র যেখানে ইচ্ছা সেখানে নিই। ধরো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এটার ক্ষেত্রফল কি হবে? পাই স্কোয়ারে হবে, তাই না? তাই না, পাই স্কোয়ারই তো হবে, তাই তো? আচ্ছা, এবার উপবৃত্ত চিন্তা করো, উপবৃত্তের ক্ষেত্রেও সেম কাহিনী। আমাকে বলো, একটা উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। বৃত্ত আর উপবৃত্ত তোমরা ইন্টারে যত ধরনের কনিক বা জিনিসপত্র পড়ে আসছো, এই দুইটাই কিন্তু আবদ্ধ ক্ষেত্র, নিজের মধ্যকার একটা ক্ষেত্রফল আছে। ঠিক আছে, এটার ক্ষেত্রফল কত তাইলে? পাই এ বি। এখন কেন্দ্র তুমি যেখানেই নাও না কেন, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার, এটার ক্ষেত্রফল কি? পাই এ বি হবে। কেমনে হইছে আমরা রিটেন ক্লাসে দেখবো, আমরা রিটেন ক্লাসে দেখবো। আমরা কিছু এক্সাম্পল করি, বলো এই বৃত্তটার ক্ষেত্রফল কত? এগুলা কিন্তু আসে পাই আর স্কোয়ার, এটা কিন্তু আর স্কোয়ার, তাই না? তাহলে 10 পাই। এটার ক্ষেত্রফল কত? 10 পাই, 10 পাই, 10 পাই। বলো বলো বলো, খেয়াল করো তো, ঘাবড়ানোর কিচ্ছু নাই, ঘাবড়ানোর কিচ্ছু নাই। আমি আপাতত চিত্র আঁকায় দিচ্ছি, কিন্তু পরীক্ষা হলে তোমরা চিত্র না আঁকায়ও করতে পারবা। হ্যাঁ, পরীক্ষা হলে তোমরা চিত্র না আঁকায়ও করতে পারবা। খেয়াল করো, y ইকুয়ালস টু এক্স, y ইকুয়ালস টু 0, এটা তো জানো কেমন রেখা, এটা কি এক্স অক্ষ এবং একটা বৃত্ত, এবং একটা বৃত্ত। ঠিক আছে, y ইকুয়ালস টু এক্স, y ইকুয়ালস টু 0 এবং এই বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল। y ইকুয়ালস টু এক্স রেখাটা কিরকম? ঠিক মাঝখান দিয়ে যাবে না? আমাকে বলো, ঠিক মাঝখান দিয়ে যাবে না? আর এক্স অক্ষ তো চিন্তাছই, কোনটা এক্স অক্ষ, কোনটা? এই যে এইটা। তাহলে এই তিনটা দ্বারা বৃত্তের যে আবদ্ধ ক্ষেত্রফল সেটা এতটুকু না? এটা পুরা বৃত্তের ক্ষেত্রফলের কয় ভাগের এক ভাগ বলো তো? পুরা বৃত্তের ক্ষেত্রফলের 8 ভাগের 1 ভাগ না? y ইকুয়ালস টু এক্স কিন্তু ঠিক মাঝখান দিয়ে, এতটুকু হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এটা কি 8 ভাগের 1 ভাগ। তাহলে 16 পাই, ক্ষেত্রফল কত? পুরাটার 16 পাই ডিভাইডেড বাই 8, কি হয়? 2 পাই, 2 পাই। বুঝতে পারলাম? সবাই সবাই ক্লাস আটকে যাচ্ছে? আচ্ছা,
ঠিক আছে, দেখো এরপরটা একটু দেখাই তোমাদের। বৃত্তের ক্ষেত্রফল নিয়ে যাবতীয় সবকিছু, বৃত্তের ক্ষেত্রফল নিয়ে যাবতীয় সবকিছু। সবাই একটু মনোযোগ দিও, সবাই একটু মনোযোগ দিও। এটা ধরো y অক্ষ, এটা ধরো x অক্ষ, এটা ধরো x অক্ষ। ঠিক আছে, আমি একটা বৃত্ত আঁকাই, আমি একটা বৃত্ত আঁকাই যেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a, কেন্দ্র হচ্ছে 0-তে, কেন্দ্র হচ্ছে 0-তে। তো এই বৃত্তটার ইকুয়েশন, এই বৃত্তটার ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। তাহলে এই পুরা বৃত্তটার ক্ষেত্রফল কত? পাই স্কয়ার। x অক্ষের দেখো দেখো প্রথম চতুর্ভাগে যেই ক্ষেত্রফলটা সেটা কত? পাই স্কয়ার বাই 4। x অক্ষের উপরের যে ক্ষেত্রফলটা সেটা কত? পাই স্কয়ার বাই 2। x অক্ষের নিচের ক্ষেত্রফলটা কত? পাই স্কয়ার বাই 2। y অক্ষের ডান পাশের ক্ষেত্রফলটা কি? পাই স্কয়ার বাই 2। y অক্ষের বাম পাশের ক্ষেত্রফলটা কি? পাই স্কয়ার বাই 2। আচ্ছা দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি না y ইকুয়ালস টু y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস x স্কয়ার? সেখান থেকে আমাদের y এর ভ্যালু কি আসে বলো তো? প্লাস মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। দুইটা পার্ট চলে আসে, কিন্তু প্লাসটা কোনটা বোঝায় খেয়াল করো, এই যে এতটুকু, এতটুকু, এই যে উপরের পার্টটা না, দাঁড়াও খেয়াল করো, আমাদের এই যে উপরের পার্টটুকু, এই যে উপরের পার্টটুকু, এতটুকু, এতটুকুর ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো এই ইকুয়েশনটাকেই ভেঙে কিন্তু আমি দুইটা ইকুয়েশনে ভাগ করে ফেলছি। উপরেরটুকু হচ্ছে প্লাস আর নিচেরটুকু হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল সবাই? ঠিক আছে, তাহলে বলো তো y ইকুয়ালস টু মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা কি x অক্ষ না? y ইকুয়ালস টু মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার আর x অক্ষ, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত হবে আমাকে বলো তো? বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেকটা না? বুঝছো এটা কোনটা জানো? এই যে এতটুকু ক্ষেত্রফল, এতটুকু ক্ষেত্রফল। তোমার কিন্তু চিত্র না একেই বোঝা উচিত। পাই স্কয়ার বাই 2, পাই স্কয়ার বাই 2। ঠিক আছে, পাই স্কয়ার বাই 2। পরেরটা দেখো, সেম না? সেম না? পাই স্কয়ার বাই 2, 9 পাই বাই 2, 9 পাই বাই 2, 9 পাই বাই 2। বোঝা গেল? বোঝা গেল সবাই? তারপর খেয়াল করো তো, এটা একটা কি উপবৃত্ত, এই উপবৃত্তর নিজের মধ্যকার ক্ষেত্রফল কি? পাই এবি না? খবরদার এর ভ্যালু কিন্তু 9 না, 3, 2। ঠিক আছে না? x স্কয়ার বাই 9, অনেকে ভুল করে 9 বসায় দিবা সরাসরি। 3 স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2 স্কয়ার ইকুয়ালস টু 1। এটা কত? 6 পাই, 6 পাই। বুঝাতে পারলাম? ঠিক আছে, আমাদের পরবর্তী টাইপটা, হ্যাঁ এটা আমরা রিটেনে বিস্তারিত কভার করব, এখানে জাস্ট একটু কনসেপ্টটা দেখাই। একাধিক গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, একাধিক গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। ধরো এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ। ঠিক আছে, এখন দুইটা গ্রাফ, এটা ধরো y ইকুয়ালস টু f of x, আমি যদি একটু দেখাই y ইকুয়ালস টু f of x, আর নিচে আরেকটা গ্রাফ, এটা ধরো y ইকুয়ালস টু g of x। এখন আমি তোমাকে বললাম x ইকুয়ালস টু a থেকে, এটা ধরো x ইকুয়ালস টু a, x ইকুয়ালস টু b পর্যন্ত এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ যেই ক্ষেত্রফল সেটা আমাকে বের করে দেখাও। x ইকুয়ালস টু a থেকে x ইকুয়ালস টু b পর্যন্ত, x ইকুয়ালস টু a থেকে x ইকুয়ালস টু b পর্যন্ত এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ যেই ক্ষেত্রফল সেটা আমাকে বের করে দেখাও। তো এটা আমি কেমনে বের করব? দেখো তো, আমি যদি ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx এটা করি, এটা আসলে কি দিবে আমাকে বলো তো? a থেকে b পর্যন্ত, a থেকে b পর্যন্ত f of x গ্রাফটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে সেটা দিবে না? এই পুরাটা দিবে না? তাই তো, সেখান থেকে a থেকে b পর্যন্ত g of x গ্রাফটা, g of x গ্রাফটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটা বাদ দিলেই তো
আমাদের কাঙ্ক্ষিত হলুদ ক্ষেত্রফলটা চলে আসে। সেটা বাদ দিলেই তো আমাদের কাঙ্ক্ষিত হলুদ ক্ষেত্রফলটা চলে আসে, তাই না? তাহলে এ থেকে বি পর্যন্ত জি অফ এক্স ফাংশনটা এক্স অক্ষের সাপেক্ষে যেই ক্ষেত্রফল তৈরি করে সেটা বাদ দিব। দেখো দুইজনের লিমিট সেম। তাহলে এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স ফাংশন ও জি অফ এক্স ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত? এতটুকু। কত? এতটুকু। বুঝতে পারলাম? সবাই ঠিক আছে? ফর্মুলাটা জাস্ট দেখে রাখো, আমরা রিটেনে এটার অ্যাপ্লিকেশনও দেখব বিস্তারিত। এখন এইটার না 3টা কেস হতে পারে। এটার 3টা কেস হতে পারে। প্রথম কেস হচ্ছে, জাস্ট দেখো, তোলার দরকার নেই। প্রথম কেস হচ্ছে আমাদের যেই দুইটা গ্রাফ তারা কোথাও ছেদ করবে না। আমাদের যেই দুইটা গ্রাফ y ইকুয়ালস টু f of x আর y ইকুয়ালস টু phi of x দেওয়া এখানে, তারা কোথাও কি করবে না? ছেদ করবে না। তাহলে তাদের আবদ্ধ ক্ষেত্রফল, আবদ্ধ হওয়া লাগবে কিন্তু। তখন আমাদের কোয়েশ্চেনে দুইটা লিমিট দেওয়া থাকবে। তখন আমাদের কোয়েশ্চেনে কি? দুইটা লিমিট দেওয়া থাকবে। ঠিক আছে? এ থেকে বি পর্যন্ত আমাদের এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি হবে? ইন্টিগ্রেশন অফ a to b f of x minus phi of x dx। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সেকেন্ড কেসে হচ্ছে যে দুইটা ফাংশন দেওয়া থাকবে তারা একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে তুমি ছেদবিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবে না সমীকরণ দুইটা সমাধান করে। বুঝছো? এই দুইটা ফাংশন কোয়েশ্চেনে দেওয়া থাকবে, তারা একটা বিন্দুতে ছেদ করে ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করবা। আর কোয়েশ্চেনে আরেকটা লিমিট দেওয়া থাকবে। তাহলে এখান থেকে এই গ্রাফটা আর x ইকুয়ালস টু b, এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি হবে? ইন্টিগ্রেশন অফ a to b f of x minus g of x dx। এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া থাকবে না। একটা লিমিট দেওয়া আছে আর দুইটা ফাংশন দেওয়া আছে কোয়েশ্চেনে। ধরো কোয়েশ্চেনে একটা লিমিট দেওয়া আছে আর দুইটা ফাংশন দেওয়া আছে। লিমিট তো দুইটা লাগে, তাই আরেকটা লিমিট কই হবে? এই দুইটার ছেদবিন্দু। তুমি দুইটার ছেদবিন্দু বের করে তারপর ওই লিমিটটা বের করবা। ওকে, লাস্টেরটা হচ্ছে তোমাকে জাস্ট দুইটা ফাংশন দেওয়া থাকবে, আর কিচ্ছু দেওয়া থাকবে না। বুঝছো? বলছে এই দুইটা ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এখন দুইটা ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বাইর করতে হলে তো লিমিট লাগবে। এ আর বি এর ভ্যালু লাগবে না? কেমনে বের করবা? যদি কোনো লিমিট না দেওয়া থাকে তাহলে ওই দুইটা ফাংশন দুইটা বিন্দুতে ছেদ করবে। ওই দুইটা ছেদবিন্দুর স্থানাঙ্ক তুমি বের করে নিয়ে আসবা। কেমনে? সমীকরণ দুইটা সমাধান করে। ঠিক আছে? তাহলে লিমিট বের হয়ে গেছে এ থেকে বি, তারপর ইন্টিগ্রেশন ডান। ক্লিয়ার? হালকা কনসেপ্ট বোঝা গেছে না? আচ্ছা, ঠিক আছে। এখন ভার্সিটিতে এমসিকিউতে যেগুলো আসে এগুলা এভাবে ইন্টিগ্রেশন করতে গেলে না সময় পাবা না। তোমাকে কয়েকটা ফর্মুলা একটু মুখস্থ রাখতে হবে। ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে, সবাই একবার চোখ বুলাও। প্রথমত এইটা y স্কয়ার ইকুয়ালস টু 4ax এবং x স্কয়ার ইকুয়ালস টু 4ay, দুইটা পরাবৃত্ত কিন্তু। খেয়াল করো, y স্কয়ার ইকুয়ালস টু 4ax এবং x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এই পরাবৃত্ত দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এই পরাবৃত্ত দুইটা কেমন হবে দেখতে জানো নিশ্চয়ই সবাই, তাই না? মুখস্থ রাখতে হবে কিন্তু, এগুলা সব মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? y স্কয়ার ইকুয়ালস টু 4ax আর x স্কয়ার ইকুয়ালস টু 4ay, দুইটা পরাবৃত্ত দেখতে কেমন হবে? এরকম না? একটা এরকম, একটু দেখাই, একটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে এরকম, আরে ধর সুন্দর হচ্ছে না। ঠিক আছে? এই দুইটা দ্বারা আবদ্ধ যেই ক্ষেত্রফল সেটা হচ্ছে এরকম 16a স্কয়ার বাই 3ab। ঠিক আছে? এটার আরেকটু জেনারেল ভার্সন হচ্ছে এরকম, y স্কয়ার ইকুয়ালস টু 4ax আর x স্কয়ার ইকুয়ালস টু 4by। ঠিক আছে? y স্কয়ার ইকুয়ালস টু 4ax আর x স্কয়ার ইকুয়ালস টু 4by,
এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে 16 AB/3, 16 AB/3। এখান থেকে যদি এ আর বি এর ভ্যালু সমান হয় তাহলে দুইটাই এ হয়ে যায় না, 16A²/3, 16A²/3। ঠিক আছে, তাহলে প্রথমটা মুখস্থ হইছে। তারপরেরটা বলছে এই পরাবৃত্ত বা এটা এবং তাদের উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে এইটা। কাহিনী বুঝছো? ব্যাপারটা কি? একটা পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব, সেই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এই একটা পরাবৃত্ত ধরো, y² = 4ax, তাহলে এর উপকেন্দ্রিক লম্ব কত হবে? x = a না? তাই তো, এই পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে 8a²/3, 8a²/3, আগেরটার অর্ধেক। ক্লিয়ার? আমাকে বলো, আগেরটার অর্ধেক। ঠিক আছে, এরপরেরটা খুবই ইম্পর্টেন্ট, y² = 4ax এবং y = mx, এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। দেখো আমি চিত্রটা আঁকায় দিই। y² = 4ax, এটা একটা পরাবৃত্ত না? আমাকে বলো, y² = 4ax, এটা একটা পরাবৃত্ত না? তাই তো, এবং y = mx, এবং y = mx, সেটা একটা মূলবিন্দুগামী সরল রেখা, এই দুইটা দ্বারা আবদ্ধ যেই ক্ষেত্রফল, এটা হচ্ছে 8a²/3m³। দেখো a আর m এর ভ্যালু যা খুশি তা দিতে পারে, তুমি ওই অনুযায়ী ভ্যালু বসায় দিলেই হবে, ঠিক আছে? সবার লাস্টেরটা x² = 4ay এবং y = mx, এটা কিন্তু অন্য পরাবৃত্ত, এটার প্রধান অক্ষটা হচ্ছে y অক্ষ, বুঝছো? এটার প্রধান অক্ষটা হচ্ছে y অক্ষ। আমি যদি একটু আঁকায় দেখাই, এই জিনিসটাই হবে। জাস্ট আমাদের যে পরাবৃত্ত না, সেটা একটু শিফটেড হয়ে যাবে, সেটা একটু ঘুরে যাবে। সবাই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, পার্থক্য কোথায়? জাস্ট m³ উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে। তাহলে কয়টা ফর্মুলা? চারটা, 1 2 3 4টা। এই চারটা ফর্মুলা দিয়েই আমরা ভার্সিটিতে ইন্টিগ্রেশনের সব এমসিকিউ, মানে ক্ষেত্রফল রিলেটেড সব এমসিকিউ আমরা করে ফেলতে পারবো। একটু দেখো সবাই, মুখস্থ হইছে? আমাকে বলো, মুখস্থ হইছে সবার? এগুলা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এটা কোনটা? y² = 4ax, y² = 4ax, y = mx। মনে আছে ফর্মুলাটা কি? ক্ষেত্রফল 8a²/3m³ ছিল, তাই না? আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি, তোমরা এটা লিখবা না পরীক্ষার খাতায়, জাস্ট ভ্যালু বসাবা। এর ভ্যালু কত? 1। 8 × 1²/3 × 1³ 8/3। বুঝতে পারলাম? ঠিক আছে, বুঝতে পারলাম। তারপরেরটা বলো, y = mx, m এর ভ্যালু কত? 1। y² = 4ax, এর ভ্যালু কত? 4, তাই না? y² = 4ax, তাহলে 8a², 8 × a²/3m³। ঠিক আছে, 4 স্কয়ার 16, 8 16 কত? 8 16 কত হবে বলো তো? 10 16 হয় 160, সেখান থেকে 32 বাদ দিলে কি 8 16 হয় না? বুঝো ক্যালকুলেশন কেমনে করছি। 10 16 হয় 160, 8 16 লাগবে, কিন্তু 32, দুইটা 16 বাদ দিলেই তো 160 থেকে 32 বাদ দিলে কত হয়? 128, 128/3। তারপরেরটা
y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এর ভ্যালু কত 4, m এর ভ্যালু কত, m এর ভ্যালু কত 4। এখানে কিন্তু প্রতি বছরই আসতেছে, তুমি খেয়াল করছো। 8a স্কয়ার বাই 3m কিউব, ঠিক আছে, 8a স্কয়ার বাই 3m কিউব, তাহলে কত পড়ে থাকে 4 স্কয়ার, এটা কাটা দিয়ে একটা 4, ঠিক আছে, 4 দুগুণে 8, 2/3, 2/3 ইউনিট স্কয়ার, 2/3 ইউনিট স্কয়ার। বুঝতে পারলাম সবাই। এরপরেরটা, একটা পরাবৃত্ত এবং তার অভিলম্ব। অভিলম্ব কি বলতো? উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল কি জানি দেখছিলাম, 8a স্কয়ার বাই 3 না? দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের অর্ধেকটা, 8a স্কয়ার বাই 3। আচ্ছা, এখানে a এর ভ্যালু কত, 4 ইন্টু হাফ ইন্টু এক্স, তাই না? y স্কয়ার ইকুয়ালস টু 4ax হাফ, তাহলে কি হয় 8 ইন্টু হাফ তার হোল স্কয়ার বাই 3। 8/4 কত? 2, 2/3, 2/3 বর্গ একক, 2/3 বর্গ একক। ঠিক আছে, এই বুঝছো? সহজ কিন্তু। তারপরেরটা, y স্কয়ার ইকুয়ালস টু 4x এবং x ইকুয়ালস টু 1। x ইকুয়ালস টু 1 কি বলতো? সরাসরি কিন্তু কোশ্চেনে বলা নাই। y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এইটার উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন কি হবে? x ইকুয়ালস টু a না? বলো, এইটার উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন কি হবে? x ইকুয়ালস টু a, তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 4ax। তো এখানে যদিও বলা নাই যে এটা উপকেন্দ্রিক লম্ব, কিন্তু আসলে এটা উপকেন্দ্রিক লম্ব। তাহলে আমাদের অ্যান্সার কি 8a স্কয়ার বাই 3, 8a স্কয়ার বাই 3, তাহলে এর ভ্যালু তো 1, 8/3, 8/3, 8/3। ঠিক আছে, যতগুলো আসতেছে আমরা জাস্ট ধূপধাপ সমাধান করে ফেলতে পারতেছি না? পারবো তো? বলো, y স্কয়ার ইকুয়ালস টু 4ax এবং y স্কয়ার x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এটা তো সরাসরি ফর্মুলাই মুখস্থ করছি, 16a স্কয়ার বাই 3। এগুলা কেমনে আসছে রিটেন ক্লাসে দেখা হবে এগুলা। ঠিক আছে, তারপর বলো, সেম টাইপের দুইটা পরাবৃত্ত না? বলো y স্কয়ার ইকুয়ালস টু 4ax, 4ax, এর ভ্যালু 1/4। পরেরটা কি, x স্কয়ার ইকুয়ালস টু 4ay, x স্কয়ার ইকুয়ালস টু 4ay। তাহলে আবদ্ধ ক্ষেত্রফল কি 16a স্কয়ার বাই 3, এর ভ্যালু কত 1/4/3, 1/3 স্কয়ার ইউনিটস, 1/3 স্কয়ার ইউনিটস। তারপর বলো, x স্কয়ার ইকুয়ালস টু 4ay, x স্কয়ার ইকুয়ালস টু 4ay, আর y ইকুয়ালস টু mx। এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল মনে আছে কি ছিল? 8a স্কয়ার বাই 3m কিউব না? কিন্তু এটা কিন্তু x স্কয়ার ইকুয়ালস টু 4ay, পরবর্তীটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, m কিউবটা উপরে উঠে যাবে, তাই না? আমাকে বলো, m কিউবটা উপরে উঠে যাবে, তাই না? m কিউবটা উপরে উঠে যাবে। ঠিক আছে, নিচে 3, 8, এর ভ্যালু কত আমাকে বলো তো? 1/4 তার স্কয়ার, m এর ভ্যালু কত 2 তার কিউব, তাই না? ক্যালকুলেট করো, এটা কত 1/16, কত 8, তাহলে 1/2, এই দুটা মিলে 1/2, 2 কিউবকে 2 দিয়ে ভাগ করলে কি থাকে 4, অ্যান্সার কি 4/3, অ্যান্সার কি 4/3। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 2006-07 সালে, 2006-07 সালে। ঠিক আছে, বুঝতে পারলাম। তারপরেরটা, এটা মজার একটা অঙ্ক, একটু টাফ মনে হইতে পারে বাট সহজ আছে, একদম সহজ। খেয়াল করো, প্রথম চতুর্থাংশে এই বৃত্ত এবং এটা কি উপবৃত্ত না? বলতো, একটা বৃত্ত আর একটা কি উপবৃত্ত। প্রথম চতুর্ভাগে এই বৃত্ত এবং এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। ফার্স্টে কঠিন লাগতে পারে, চিত্র আঁকালে এই ব্যাপারটা না একদম পান্তা ভাত হয়ে যাবে, একদম পান্তা ভাত হয়ে যাবে। এটা ধরো y অক্ষ, এটা ধরো x অক্ষ, ঠিক আছে? আমাদের বৃত্তটা কেমন? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, একটা উপবৃত্ত। এটা একটু ছোট করে দিই, উপবৃত্ত, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে উপবৃত্ত।
এক্স অক্ষ থেকে 2 ঘর কাটবে, ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষ থেকে 1 ঘর কাটবে, ওয়াই অক্ষ থেকে 2 ঘর কাটবে। উপবৃত্তটা এরকম না? বলো 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 1,0 0,2 এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল চাইছে। এটা বের করা বাচ্চাদের কাজ না, বলো তো কি হবে? উপবৃত্তটা দ্বারা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল কি? পাই এ বি বাই 4, এই পুরাটা, বুঝছো? উপবৃত্তটা দ্বারা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল এটা না, পাই এ বি বাই 4। সেখান থেকে বৃত্তটা দ্বারা প্রথম চতুর্ভাগের যে ক্ষেত্রফল সেটা বাদ দিলেই হয় না, পাই স্কয়ার বাই 4। আমাকে বলো পাই স্কয়ার বাই 4, তাহলে কি হয়? নিচে তো 4, উপরে কত? 2 পাই মাইনাস পাই, পাই বাই 4, পাই বাই 4। ঠিক আছে, পাই বাই 4। ওকে, ঠিক আছে। আমরা এখন একটা কনসেপ্টে যাব। এটা আসলে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও তোমাকে দেখাই। ক্ষেত্রফল কোনোদিনও নেগেটিভ হয়? ক্ষেত্রফল কোনোদিনও নেগেটিভ হয় না, ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না। কিন্তু ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল বের করতে গেলে সেটা মাঝে মাঝে নেগেটিভ হয়ে যায়। তুমি যখন এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা, সেই ক্ষেত্রফলটা যখনই এক্স অক্ষের নিচে চলে যাবে না, সেটা নেগেটিভ হয়ে যায়। এক্স অক্ষের রেসপেক্টে যখন ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, এক্স ইকুয়ালস টু ধরো এ থেকে বি পর্যন্ত, এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে সেই ক্ষেত্রফলটা যদি এক্স অক্ষের নিচে থাকে তাহলে নেগেটিভ, তাহলে এই ক্ষেত্রফলটা নেগেটিভ আসবে, এটা পজিটিভ চলে আসবে। কাহিনী বুঝছো? তো কখনো তোমাকে যদি এরকম বলে এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত আমাদের এই ফাংশনটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল বাইর করছে সেটা কত? ধরো এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু বি। হ্যাঁ, তোমাকে বললো এই যে এই ফাংশনটা এটা ধরো ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, সেটা এক্স অক্ষের সাথে এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত যে ক্ষেত্রফলটা বাইর করছে তুমি বাইর করো। তুমি যদি সরাসরি এই ইন্টিগ্রেশনটা করো, রেজাল্টটা ভুল আসবে, কারণ এতটুকু থেকে এতটুকু পর্যন্ত ক্ষেত্রফল নেগেটিভ, এখানে পজিটিভ। তো নেগেটিভ পজিটিভ কাটাকাটি হয়ে অ্যাকচুয়াল ক্ষেত্রফল থেকে কম আসবে, বুঝছো? তো তখন তোমাকে যেটা করতে হবে, একসাথে ইন্টিগ্রেশনটা করা যাবে না, এই যে এই পয়েন্টটা সামহাও খুঁজে বের করতে হবে। এটা ধরো এক্স ইকুয়ালস টু সি, তখন তোমাকে ক্ষেত্রফল যেভাবে বের করতে হবে, এ থেকে সি পর্যন্ত আগে ক্ষেত্রফলটা বের করবে। এক্স ইকুয়ালস টু এ থেকে সি পর্যন্ত ক্ষেত্রফলটা আগে বের করবা। এটা কেমন আসবে? এই ক্ষেত্রফলটা কেমন আসবে বলো তো? নেগেটিভ আসবে। তাহলে দুই পাশে পরম মান দিয়ে দিব। তারপর এটার সাথে যোগ করতে হবে। এটার সাথে কাকে যোগ করতে হবে? সি থেকে বি পর্যন্ত যে ক্ষেত্রফলটা, ওটা কিন্তু পজিটিভই আসবে। কাহিনী বুঝলাম? এটা তো এক্স অক্ষের রেসপেক্টে দেখলাম, ওয়াই অক্ষের রেসপেক্টেও সেম কাহিনী, ঠিক আছে? এক্স অক্ষের রেসপেক্টে যখন ইন্টিগ্রেশন করবে, এক্স অক্ষের নিচের ক্ষেত্রফলগুলা নেগেটিভ আসবে, উপরের গুলা পজিটিভ আসবে। আবার ওয়াই অক্ষের রেসপেক্টে তুমি যখন ইন্টিগ্রেশন করবা, তখন ওয়াই অক্ষের ডানের ক্ষেত্রফলগুলা পজিটিভ আসবে, বামের ক্ষেত্রফলগুলা নেগেটিভ আসবে। ধরো এরকম কোন একটা ফাংশন, ঠিক আছে? তুমি y ইকুয়ালস টু a থেকে y ইকুয়ালস টু b পর্যন্ত ইন্টিগ্রেট করলা। হ্যাঁ, y ইকুয়ালস টু a থেকে y ইকুয়ালস টু b পর্যন্ত ইন্টিগ্রেট করলা। তখন কি করতে হবে? আমাদের ফাংশনটা x ইকুয়ালস টু f অফ y এই আকৃতিতে নিতে হবে। ইন্টিগ্রেশন অফ a টু b f অফ y dy। এটা যদি করো তাহলে y অক্ষের বামে যেগুলো আছে সেই ক্ষেত্রফলটা নেগেটিভ আসবে, এটা পজিটিভ আসবে। সরাসরি ইন্টিগ্রেট করতে গেলে ভুল রেজাল্ট পাবা। ভেঙে তারপর করতে হবে।
বুঝতে পারলাম? আমাকে সবাই বলো। মডুলাসের মতো, হ্যাঁ মডুলাসের মতো ভেঙে ভেঙে আমাদের করতে হবে। রিটেন ক্লাসের ডিটেলস নিয়ে দেখা হবে। আপাতত যাচ্ছি না, আপাতত যাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, আমাদের লাস্ট টপিক, এটা কি গ্রাফ শিফটিং ও পরিবর্তন? গ্রাফ শিফটিং আমরা দেখছি না? আমাকে বলো তো, গ্রাফ শিফটিং আমরা দেখছি না? সবাই বলো তো, গ্রাফ শিফটিং আমরা দেখছি না? দেখছি কিন্তু। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, ধরো আমাদের একটা ফাংশন হচ্ছে এরকম, হ্যাঁ, y ইকুয়ালস টু এফ অফ এক্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ধরো এক্স ইকুয়ালস টু এ, এটা ধরো এক্স ইকুয়ালস টু বি। এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু বি। তাহলে আমাকে বলো তো, ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এইটা কি নির্দেশ করে? এই ক্ষেত্রফলটুকু না? এফ অফ এক্স ফাংশনটা এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু বি এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এখন আমি যেটা করলাম, এই ফাংশনে এক্স এর জায়গায় এক্স প্লাস টু বসায় দিলাম। এই ফাংশনে এক্স এর জায়গায় এক্স প্লাস টু বসায় দিলাম। তাহলে ফাংশনটার কি কাহিনী হবে? সে দুই ঘর বামে সরে আসবে না? আমাকে বলো, সে দুই ঘর বামে সরে আসবে না? যে পিঙ্কি কালারের যেটা আছে, আচ্ছা দুই ঘর বামে সরে আসছে। এখন আমি লিমিটটাকেও যদি দুই ঘর বামে সরাই দিই, কাহিনী বুঝো তো, লিমিটটাকে দুই ঘর বামে সরাই দিলাম, ঠিক আছে? তাহলে এখানকার লিমিট কত হবে? এক্স ইকুয়ালস টু এ মাইনাস টু না? বুঝছো? এ ছিল এ মাইনাস টু, ভেতরে কিন্তু যোগ হয়েছে কিন্তু লিমিটে কিন্তু বিয়োগ হয়ে গেছে। আবার এটাকেও আমি দুই ঘর বামে সরাই দিলাম লিমিটটাকে, বুঝছো? তাহলে এখানে লিমিটটা কত হবে? এক্স ইকুয়ালস টু বি মাইনাস টু। তাইলে এবার আমি এ মাইনাস টু থেকে বি মাইনাস টু পর্যন্ত, এ মাইনাস টু থেকে বি মাইনাস টু পর্যন্ত যদি এই ফাংশনটার ইন্টিগ্রেশন করি, সেই একই ক্ষেত্রফলটা আমরা পাবো না? বলো তো, সেই একই ক্ষেত্রফলটা আমরা পাবো না? তাই তো, আমি গ্রাফটাকেও বামে সরাইছি, লিমিটটাকেও বামে সরাইছি, তাই না? তাহলে এই দুইটা আসলে সমান। এখন এখানে যদি যোগ না করে এখানে বিয়োগ করতাম, তাহলে এখানে কি করা লাগতো? বলো বলো, এখানে যোগ না করে এখানে চলো, এখানে তো যোগ করছি, এখানে যোগ করলে এখানে বিয়োগ, এখানে বিয়োগ করলে এখানে যোগ না? আমি তো দুই দিয়ে দেখালাম, দুই না দিয়ে দুনিয়ার যে কোনো ধ্রুবক দেই, সেম কাহিনী হইতো না? দুই না দিয়ে দুনিয়ার যে কোনো ধ্রুবক দেই, সেম কাহিনী হইতো না? বুঝছো? আচ্ছা, মনে আছে নির্দিষ্ট যোগজের কয়েকটা প্রপার্টি আমরা দেখছিলাম। প্রথমটা তো সবাই জানি, আপার লিমিট আর লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ করলে জাস্ট একটা মাইনাস আসে, তাই না? দ্বিতীয়টা, সবগুলা এক্স এর জায়গায় সবগুলা জেড, এটাও সবাই জানে, একদম শুরুতে জানতাম। এইটা নিয়ে আমরা অঙ্ক করছি গত ক্লাসে। এক্স এর জায়গায় তুমি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসাইতে পারো, তাই না? শিখাইছিলাম কিন্তু। এক্স এর জায়গায় কি করছো? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসাইছো। লাস্টের দুইটা বাকি ছিল। দেখো কি বলতেছে, ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স। এক্স এর সাথে যদি সি যোগ করো, তাহলে লিমিট থেকে ওই সিটা বিয়োগ করছো। জাস্ট একটু মনোযোগ দিয়ে তাকাও, তাহলেই বুঝতে পারবা। এক্স এর সাথে কিছু একটা যোগ করলে লিমিট থেকে সেটা যদি বাদ দাও, তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্টের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? এক্স থেকে কিছু একটা বাদ দিছো, লিমিটের সাথে ওই ধ্রুবকটা যোগ করে দিছো, তাহলে রেজাল্টের কোনো পরিবর্তন হয় না। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমাকে বলো, সবাই ক্লিয়ার হইছো? ক্লিয়ার? তাহলে বলো, এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আসে 2 to 6 f of x dx 7। x এর জায়গায় কি করছো? x minus 3 না? আমাকে বলো, ইন্টিগ্রেশন অফ f of x minus 3 dx। x এর জায়গায় x minus 3 বসাইছো, তাহলে লিমিটে কি করবা? 3 যোগ করতে হবে না? লিমিটে 3 যোগ করতে হবে। 3 যদি যোগ করো, 2 আর 3 কত? 5, 6 আর 3 9। এটার ভ্যালুই তো চাইছে, তাহলে এটার ভ্যালু কত? 7। এটার ভ্যালু 7, এটার ভ্যালু 7। ঠিক আছে? বুঝতে পারছো? সেম কাহিনী।
দেখো এফ অফ এক্স, এক্স এর সাথে কত যোগ করছো? 1 যোগ করছো না? বলো বলো, ইন্টিগ্রেশন অফ এক্স এর জায়গায় কি বসাইছো? এক্স প্লাস 1, 1 যোগ করছো। তো লিমিট থেকে 1 বিয়োগ করতে হবে। 0 থেকে 1 বাদ দিলে কত হয়? -1। 4 থেকে 1 বাদ দিলে হয় 3। তাহলে এটার অ্যান্সার কত? 6 না? এটাই তো চাইছে, 6। 6 বোঝা গেল? ঠিক আছে, এবার আরেকটা কনসেপ্ট আমরা দেখব। শিফটিং এর ব্যাপারটা গেছে, শিফটিং এর ব্যাপারটা গেছে। ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx, এটার ভ্যালু আসছে হচ্ছে ধরো i। তাহলে আমাকে বলো তো, ইন্টিগ্রেশন অফ a টু b f of z dz, এটার ভ্যালু কত হবে? i হবে, তাই না? i হবে। তুমি কি করছো? জাস্ট x এর জায়গায় z বসাইছো, সবগুলা চলক চেঞ্জ করছো, ফর্মুলার তো কোনো চেঞ্জ নেই। এটার ভ্যালু কি? i হবে। এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এবার এবার আমরা একটা মজার কাহিনী করব। যে কাহিনীটা হচ্ছে, x এর জায়গায় cx বসাবো, যেখানে c একটা ধ্রুবক। ঠিক আছে, বুঝো, x এর জায়গায় cx বসাইলাম। x এর জায়গায় কি বসালাম? cx বসাইলাম, যেখানে c একটা ধ্রুবক। এবং প্রত্যেকটা লিমিটকে আমি c দিয়ে ভাগ করলাম, প্রত্যেকটা লিমিটকে আমি c দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এখন আমি জানতে চাচ্ছি, বুঝো কি করছি? x এর জায়গায় cx বসেছি, ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx, এটার ভ্যালু যদি i হয়, এটার ভ্যালু যদি i হয়, তাহলে x এর জায়গায় cx বসালাম, f of cx, লিমিটগুলোকে c দিয়ে ভাগ করলাম, x কে c দিয়ে গুণ করলাম, x কে c দিয়ে গুণ করলাম, এবং লিমিটকে c দিয়ে ভাগ করলাম। এটার ভ্যালু কত হয় সেটা আমি জানতে চাচ্ছি, এটার ভ্যালু কত হয় সেটা আমি জানতে চাচ্ছি। ঠিক আছে, তো এটার ভ্যালু কত হয় আমি সেটা জানবো, আমি সেটা জানবো, ফার্স্টে প্রমাণ করে দেখাবো, তারপর মুখস্থ রাখবো। আচ্ছা, cx কে আমি মনে মনে z ধরি, ধরতেই তো পারি। তাহলে বলো তো, c dx equals to dz, তাহলে dx এর ভ্যালু কত হয়? dz বাই c। ঠিক আছে, এবার প্রত্যেকটা x কে আমি z দিয়ে রিপ্লেস করব। ইন্টিগ্রেশন অফ f of z dz বাই c। লিমিট তো এগুলো তো x এর লিমিট ছিল, z এর লিমিট বসানো লাগবে না? x এর ভ্যালু যখন c বাই a বাই c, বলো x এর ভ্যালু যখন a বাই c, তখন z এর ভ্যালু কত? a না? x এর ভ্যালু যখন, খেয়াল করো, x এর ভ্যালু যখন a বাই c, তখন z এর ভ্যালু কত? a। x এর ভ্যালু যখন b বাই c, তখন z এর ভ্যালু কত? b। c টাকে বাইরে নিয়ে আসো, 1 বাই c ইন্টিগ্রেশন অফ a টু b f of z dz, এটার ভ্যালু কত? বলো তো, i না? তাহলে কি i বাই c হয়ে গেল না? i বাই c হইছে? সবাই কি বুঝছো? তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো আমি লিখে দেই, ফর্মুলাটা কি দাঁড়ালো আমি লিখে দেই। ফর্মুলাটা দাঁড়ালো এরকম, ইন্টিগ্রেশন অফ f of cx, x এর জায়গায় x কে c দিয়ে গুণ করছো, লিমিটগুলোকে c দিয়ে ভাগ করছো, লিমিটগুলোকে কি দিয়ে ভাগ করছো? c দিয়ে ভাগ করছো। এইটা যেটা হবে ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx, অরিজিনাল যে ইন্টিগ্রেশনটা, তার c ভাগ হয়ে যাবে, তার c ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? আমাকে বলো, তার c ভাগ হয়ে যাবে। খুব সহজ, এটা আমাদের অরিজিনাল ইন্টিগ্রেশন, অরিজিনাল ইন্টিগ্রেশন। তুমি কি করছো? x কে c দিয়ে গুণ করছো, লিমিটগুলোকে c দিয়ে ভাগ করছো, x কে c দিয়ে গুণ করছো, x কে c দিয়ে গুণ করছো, লিমিটগুলোকে c দিয়ে ভাগ করছো। তাহলে রেজাল্ট কি হবে? অরিজিনাল লিমিটের c ভাগের 1 ভাগ হয়ে যাবে, অরিজিনাল ইন্টিগ্রেশনের, হ্যাঁ, c ভাগের 1 ভাগ হয়ে যাবে। চিত্রের মাধ্যমে চিন্তা করলে আমাদের গ্রাফটা চেপে যায়, তো c গুণ সংকুচিত হয়ে যায়, c গুণ সংকুচিত হয়ে যায়। এজন্য ক্ষেত্রফল কি? c ভাগের 1 ভাগ হয়ে যায়, c ভাগের 1 ভাগ হয়ে যায়। ক্লিয়ার? বলো তাইলে কি হবে? 0 to 6 f of t dt, এটার পরিবর্তে f of x dx, এটাও লিখতে পারো, কোনো প্যারা নাই, একই কথা না? সবগুলা t এর জায়গায় সবগুলা x। তাহলে এখান থেকে এখানে আসতে কি করছে দেখো তো,
এক্স এর জায়গায় 2x বসাইছে না, এক্স এর জায়গায় 2x বসাইছে না, বলো তো x কে 2 দিয়ে গুণ করছে, লিমিটগুলোকে কিন্তু 2 দিয়ে ভাগ করছে, 0 কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়, 6 কে 2 দিয়ে ভাগ করলে কি 3 হয় না, তাহলে এটার ভ্যালু কি অরিজিনাল ইন্টিগ্রেশনের কয় ভাগের 1 ভাগ, c ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, তাহলে 8/2 বা 4। তুমি কিন্তু মুখে মুখেই করতে পারবা, তুমি কিন্তু মুখে মুখেই করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এইবার দুইটা একসাথে করছে, খেয়াল করো, যোগও করছে গুণও করছে, তাই না? আগের গুলাই কি ছিল, আগের অঙ্কটাই জাস্ট এক্স কে 2 দিয়ে গুণ করছে, তার আগেরটাই কি ছিল, জাস্ট কিছু একটা যোগ করছে বা কিছু একটা বিয়োগ করছে। এবার যোগ আর গুণ দুইটাই করছে, দুইটাই করছে। তো এরকম যদি হয় আমরা ফার্স্টে যোগ বা বিয়োগটা আগে সেরে ফেলবো, প্লাস বা মাইনাস এই কাজটা আমরা আগে সেরে ফেলবো, তারপর গুণের কাজটা করব, বুঝছো? ফার্স্টে যোগ বা বিয়োগের কাজটা সেরে ফেলবো। কত যোগ করছে? 1 যোগ করছে না? আমাকে বলো তো, 1 যোগ করছে, ঠিক আছে? এটার ভ্যালু 5, তাইলে f of x plus 1 dx, x এর সাথে 1 যোগ করছো, তাহলে লিমিট থেকে 1 বাদ দিতে হবে, লিমিট থেকে 1 বাদ দিতে হবে, দিলাম, দিলাম তো, এটার ভ্যালু কত বলো? 5ই থাকবে, 5ই থাকবে। আচ্ছা, এটা কিন্তু অ্যান্সার না, এটা থেকে কই যাবা? এখানে যাবা, তাহলে কি করছো? x এর সাথে 2 গুণ করছো, x এর সাথে 2 গুণ করছো। আচ্ছা, x এর সাথে যদি 2 গুণ করো তাহলে f of 2x plus 1 dx, আর কিন্তু কিছু করো নাই, জাস্ট x কে 2 দিয়ে গুণ করছো, তাহলে লিমিট গুলাকে 2 দিয়ে ভাগ করো তো, করলাম, এটার রেজাল্ট কি হবে? 5/2, এটাই চাইছে না? এটাই চাইছে, তাহলে অ্যান্সার কি 5/2, অ্যান্সার কি 5/2, বুঝছো? এই ক্লিয়ার? ক্লিয়ার? সো এই প্রপার্টিগুলো ভালো করে ইউজ করা শিখতে হবে, কিন্তু এই প্রপার্টিগুলো ভালো করে ইউজ করা শিখতে হবে। পরেরটাই যাই, পরেরটাই যাই, দেখো এখানে যোগও করছে গুণও করছে, তো ফার্স্টে কি করবা? যোগ। কত যোগ করছে x এর সাথে? আমাকে বলো, x এর সাথে কত যোগ করছে? 1, করলাম 1 যোগ। আচ্ছা, তাহলে লিমিট থেকে কত কমবে? 1 কমবে, 1 যোগ করলে 1 কমাইতে হয় 3, এটার ভ্যালু কত? 5। তারপর কি করছে? x কে 3 দিয়ে গুণ করছে, 3 দিয়ে গুণ করো তো, x কে 3 দিয়ে যদি গুণ করো 3x plus 1 dx, লিমিট গুলাকে 3 দিয়ে ভাগ করো, 0, 3 কে 3 দিয়ে ভাগ দিলে 1, তাহলে এটার ভ্যালু কত? 5/3, এটার ভ্যালু কত? 5/3, ঠিক আছে? সবাই সবাই আজকের লাস্ট অঙ্ক করো তো। এখানেও কিন্তু যোগ আছে, x এর সাথে কত যোগ হয়েছে বলতে পারবা? x এর সাথে কত যোগ হয়েছে? এখান থেকে x এর সাথে কত যোগ হয়েছে? 2 যোগ হয়েছে, তাই না? তো আমি যদি x এর সাথে 2 যোগ করি, এখান থেকে 2 বাদ দিব, এখান থেকে 2 বাদ দিব, f of x plus 2, x plus 2, তাহলে এটার ভ্যালু কত? চেঞ্জ হবে না, এটার ভ্যালু কত? 9। আচ্ছা, x এর সাথে কত গুণ করছে বলো বলো? এখান থেকে তুমি যদি এখানে যাইতে চাও, এখান থেকে তুমি যদি এখানে যাইতে চাও, x এর সাথে কত গুণ করা লাগবে? -3 না? 3 না কিন্তু, -3, বুঝছো? -3, তাই না? আচ্ছা, -3 যদি গুণ করো তাহলে বলো তো, ইন্টিগ্রেশন অফ f of 2 - 3x, জাস্ট x এর সাথে -3 গুণ করলাম, তাহলে এটাকে -3 দিয়ে ভাগ, তাহলে কি থাকে? 2/3, এখানে হয় -1, এটার ভ্যালু কত? -3, -3, এটার ভ্যালু চাইছে। লিমিটটা ইন্টারচেঞ্জ হয়েছে না? আপার লিমিট গেছে লোয়ারে, লোয়ার লিমিট গেছে আপারে, তো আপার লিমিট গেছে লোয়ারে, লোয়ার লিমিট আপারে গেলে কি এটা নেগেটিভ হয়ে যাবে? এটার ভ্যালু যদি -3 হয়, এটার ভ্যালু কত? +10, এটার ভ্যালু কত? +10, বুঝছো? তো এর মাধ্যমে আমাদের ইন্টিগ্রেশন শেষ। ইন্টিগ্রেশন খুবই সহজ একটা চ্যাপ্টার, তুমি যদি পড়তে পারো, হ্যাঁ, ম্যাথসের কোনো কিছুই কঠিন না, তুমি যদি ঠিক মতো পড়ো। এই যে দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে আসা অঙ্ক, বুয়েটে আসা অঙ্ক, এগুলোও কিন্তু করাইছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসা অঙ্ক, এগুলো কি কঠিন?
না পারলে কঠিন লাগবে, এগুলো 10 সেকেন্ডের বেশি লাগবে, বুঝছো? সো আমরা ক্লাসে যেগুলো করাইছি ম্যাক্সিমামই দেখবা 45 সেকেন্ড লাগার কথা না, 10-20 সেকেন্ডে হয়ে যাচ্ছে। যেগুলো এখানে 10-20 সেকেন্ডে হচ্ছে ওগুলো পরীক্ষা হলে একটু বেশি লাগবে, এটাই স্বাভাবিক, কারণ পরীক্ষা হলে নার্ভাসনেস থাকে, নার্ভাসনেস কাজ করে, সবারই কাজ করে, খালি তোমার না। যে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হবে তোমাদের সিয়াম ভাইয়া, ওরে জিজ্ঞাসা করে দেখো, ও নিজেরও নার্ভাসনেস কাজ করছে, এটা স্বাভাবিক, সবারই কাজ করে। কিন্তু নার্ভাসনেসের কারণে এক্সাম হলে যাতে ভুল না হয়, বেশি ভুল না হয়, হ্যাঁ, তাইলে সমস্যা। ভুল হবে, দু একটা হবে, এটা স্বাভাবিক, কিন্তু যতটা কম যাতে হয়। তো এটার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে কি করতে পারো, শুরুর দিকে ম্যাথামেটিক্স আনসার করো না, শুরুর দিকে যেগুলো একদম সলিড, বায়োলজি, কেমিস্ট্রি, বায়োলজি দিয়ে স্টার্ট করো। আমি বায়োলজি দিয়ে স্টার্ট করছিলাম, পরে কেমিস্ট্রিতে গেছি, পরে ফিজিক্স, পরে ম্যাথ। ফিজিক্স ম্যাথ সবার লাস্টে দিও, কারণ এগুলো তো ম্যাথামেটিক্স। তুমি যেটা করবা বায়োলজি দিয়ে সময়টা বাঁচায় ফেলবা, তাড়াতাড়ি ঠুসঠাস করে এমসিকিউ দাগায় দিবা, কারণ বায়োলজি তো হইলে হয়েছে, না হইলে নাই, এখানে তো অঙ্ক করার বা মাথা ঘামানোর কিছু নাই। যত তাড়াতাড়ি সম্ভব একদম আগুনের বেগে বায়োলজি শেষ করবা। তারপর কেমিস্ট্রিও অনেক তথ্যমূলক থাকে। তারপর এই দুইটা থেকে যেই সময়টা বাঁচছে সেটা ম্যাথামেটিক্স আর ফিজিক্সে দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? আর পারা জিনিস ভুল করো না, একটু প্র্যাকটিস করবা। লাস্ট মোমেন্টে চলে আসছো, আগে কি করছো না করছো এটা এখন একদমই ম্যাটার করে না। তুমি যদি সামনের কয়েকটা দিন ঠিক মতো না পড়ো, সামনের কয়েকটা দিন সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে ইম্পর্টেন্ট। যত কাছে যাবে তত ইম্পর্টেন্সটা আরো বাড়তে থাকবে। সো এই কয়টা দিন সবচেয়ে ভালো যে ইউটিলাইজ করতে পারবা, দেখবা ওর রেজাল্টই সবচেয়ে ভালো হইতেছে। তো মানুষের জীবনে পড়াশোনা বাদে অন্য পার্টও থাকে, অন্য অনেক কিছু থাকে, কিন্তু এই সময় ভাই পড়াশোনাই একমাত্র জিনিস, আর কিচ্ছু না। সারা জীবন পড়াশোনা বাদে অন্য কিছু থাকবে, সব কিছু থাকবে, ঠিক আছে, কিন্তু এই সময়টা পড়াশোনা বাদে আর কিচ্ছু নাই জীবনে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে, কারণ অ্যাডমিশন টাইমে না অনেকে অসুস্থ হয়ে যায়, এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, কারণ পরীক্ষা দিতে দৌড়াদৌড়ি করা লাগে। ফিজিক্যাল হেলথের মানে মেন্টাল হেলথ তো অবস্থা যাই হোক, মানে মানসিক অবস্থা তো সবারই একদম ড্যামেজড হয়ে যায়, যে পরীক্ষা দিচ্ছ, একটা রেজাল্ট দিছে, চান্স হয় নাই ঠিক মতো, মানে তোমার আশানুরূপ পজিশনটা হয় নাই, সো মেন্টাল হেলথ মানে গজব, অবস্থা খারাপ। ফিজিক্যাল হেলথটাও যাতে ঠিক থাকে ভাই, মানে একসাথে ফিজিক্যালি মেন্টালি দুইভাবেই ড্যামেজ হয়ে গেলে তো অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, সো ফিজিক্যাল হেলথের যাতে ঠিক অবস্থা থাকে, দৌড়াদৌড়ি করেও যাতে অসুস্থ না হয়ে যাও, জ্বর তো রেগুলার না আসে, এটার দিকে একটু খেয়াল রাখো। এই জন্য আগে থেকে, এখন থেকে খাওয়া দাওয়া ঠিক মতো করো, বাইরের জিনিস হাবিজাবি খাওয়া দাওয়ার দরকার নেই, স্লিপ সাইকেল ঠিক করো, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ইনশাল্লাহ আবার কোনো এক সময় আমাদের জার্নিটা একসাথে মিলবে হয়তো। তো ভার্সিটি ব্যাচের লাইভ ক্লাসে আমরা আজকে এখানেই শেষ করতেছি। আমাদের সবার জন্য অনেক অনেক দোয়ার শুভকামনা রইল, আমার জন্য দোয়া কইরো। আর তোমাদের থেকে যেটা এক্সপেক্ট করতেছি সেটা হচ্ছে এখন তোমাদের টাইমটা ইউটিলাইজ করবা, তোমরা নিজের পড়াটা ঠিক মতো কন্টিনিউ করো এবং এই টাইমটা সবচেয়ে ভালোভাবে ইউটিলাইজ করতে পারো, এটাই আসলে আমাদের টিচারদের এন্ড থেকে সবচেয়ে বড় পাওয়া, এর থেকে বেশি কিছু না। হ্যাঁ, তো ইনশাল্লাহ আবার দেখা হবে। পড়াশোনা কইরো, মানে নিজের পড়াশোনা নিজে বুঝলেই হবে, দ্যাটস ইট, এটাই বলতে চাচ্ছিলাম আর কি। আল্লাহ হাফেজ।